নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু সোমস ক্লাসরুম। আজকের ভিডিওতে আমি আবার ফিরে আসলাম তোমাদের জন্য 11 দাগের থেকে অঙ্কগুলো করব বলে। আগের যে দুটো পার্ট বেরিয়েছিল সেই দুটো পার্টে আমরা 10 পর্যন্ত অঙ্কগুলো করেছিলাম। তো আজকে আমরা স্টার্ট করব 11 দাগ থেকে, এবং এখানে আজকে অনেক ঠান্ডা পড়ে গেছে মোটামুটি, এবং এই ঠান্ডার মধ্যে সব জানি অনেকের হাত পা কাঁপছে, অনেকের মানে গা হাত পা কাঁপছে, ঠান্ডা লাগছে। আজকে আমি কাঁপাতে এসেছি আয়তঘন চ্যাপ্টারটাকে একদম পুরো খতম করে রেখে দেবো, পুরো চ্যাপ্টারকে কাঁপিয়ে রেখে দেবো। আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি কোনো অঙ্ক থাকবে না যেটা তোমাদের বুঝতে অসুবিধা হবে। ঠিক আছে, তো চলো আজকে আমরা স্টার্ট করবো 11 দাগের অঙ্ক থেকে। স্ক্রিনে একটা নাম্বার উঠছে, এই নাম্বারে তোমরা আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো যদি তোমরা কেউ নোটস কিনতে চাও হিস্ট্রি, লাইফ সায়েন্স এবং ফিজিক্যাল সায়েন্সের ওপর। ঠিক আছে, করি। আগের পার্টে আমরা 10 পর্যন্ত অঙ্কগুলো করেছিলাম এবং আগুন তুলে রেখে দিয়েছিলাম, আজকে ঠান্ডা করে দেবো। আগের পার্টে আমরা কি করেছিলাম? আগের পার্টে একটা মানে খাতার মধ্যে একটা অঙ্কের জন্য পেন ঠেকাতে লাগবে না, এইরকমভাবে অঙ্ক শিখিয়েছিলাম। তো আজকের পার্টে আমরা 11 দাগের থেকে অঙ্কগুলো করব। আর কোনো কথা না বাড়িয়ে, ফালতু কথা না বলে চলো ভিডিওর 11 দাগ থেকে অঙ্কগুলোকে স্টার্ট করি। কি বলছে দেখো, বলছে একটা সমকোণী চৌপলের বাক্সের দৈর্ঘ্য, প্রস্থ আর উচ্চতার অনুপাত দিয়ে দিয়েছে 3:2:1 দিয়ে দিয়েছে। বলছে উহার আয়তন কত বলে দিয়েছে 384 ঘন সেন্টিমিটার। তাহলে বাক্সটার সমগ্র তলের ক্ষেত্রফল কত? একদম পাতি অঙ্ক, বাচ্চাদের অঙ্ক। দেখো কি দিয়ে দিয়েছে, দৈর্ঘ্য। ঠিক আছে, আমি দয়ইকার লিখছি, ঠিক আছে না, তোমাদের জন্য লিখি। আবার এখানে অনেকে আছে বলবে স্যার দয়ইকার মানে দই নাকি, সেটাও বুঝতে পারবে না অনেকে। তাহলে দৈর্ঘ্য, প্রস্থ আর হচ্ছে তোমার কি উচ্চতা। তাহলে দৈর্ঘ্য, প্রস্থ আর উচ্চতার যে অনুপাতটা, সেই উচ্চতার অনুপাতটা কত দেওয়া আছে? 3:2:1 দেওয়া আছে, রাইট? তাহলে আমাদেরকে কি করতে হবে? আয়তনটাও দেওয়া আছে। এবার এই দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতাকে কাজে লাগিয়ে আমরা আয়তনটাকে বার করব। তো দেখো কি করে করি। যেটা আমাদের দৈর্ঘ্য কত দেওয়া আছে, প্রস্থ কত আর উচ্চতা কত দেওয়া আছে 3:2:1। আমরা কি করব? আমরা ধরে নেব, ধরি দৈর্ঘ্য হচ্ছে 3x। ঠিক আছে, 3x কি 3 দেওয়া আছে দেখো সেন্টিমিটারে, তাহলে 3x সেন্টিমিটার। প্রস্থ কি ধরে নেবো? প্রস্থ ধরে নেবো হচ্ছে 2x সেন্টিমিটার। আর উচ্চতা কি ধরে নেবো? উচ্চতা ধরে নেবো হচ্ছে x সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে প্রত্যেকটাকে অত সেন্টিমিটার করে ধরে নিলাম। নিশ্চয়ই বুঝতে পেরেছো। আমাদেরকে দৈর্ঘ্য, প্রস্থ আর উচ্চতা অনুপাত দেওয়া আছে 3:2:1। আমি কি করলাম? দৈর্ঘ্যটাকে ধরে নিলাম 3x সেন্টিমিটার, প্রস্থটাকে ধরে নিলাম 2x সেন্টিমিটার, আর উচ্চতাটাকে ধরে নিলাম x সেন্টিমিটার। মনে করো এইখানটাতে 3:2:1 না দিয়ে এরকম দিত, 5:4:2 দিত। তাহলে আমরা কি করতাম? তখন দৈর্ঘ্যটাকে ধরে নিতাম 5x সেন্টিমিটার, প্রস্থটাকে ধরে নিতাম 4x সেন্টিমিটার, উচ্চতাকে ধরে নিতাম 2x সেন্টিমিটার। যত দেবে তার সাথে অত x সেন্টিমিটার ধরে নেবে। এই xটাকে ধরে নিচ্ছ, এটা যে রেশিওতে রয়েছে, রেশিওটাকে তুমি নর্মালি একটা ডিজিটে কনভার্ট করে দিচ্ছ, ওর সাথে অত x ধরে। কথাটা কি বললাম, বোঝা গেল? তাহলে আমাদেরকে যে দৈর্ঘ্য, প্রস্থ আর উচ্চতা অনুপাতটা দেওয়া ছিল, সেটা দেওয়া ছিল 3:2:1 ছিল। তো আমি দৈর্ঘ্য ধরেছি 3x, পরের মাঝেরটা প্রস্থ ছিল, প্রস্থটা 2কে ডিনোট করছিল, তাহলে প্রস্থটা ধরেছি 2x, উচ্চতাটা লাস্টেরটা অর্থাৎ 1 ছিল, এটাকে ধরেছি শুধু 1x বলতে পারো বা শুধু x বলতে পারো। এখানে তুমি 1x লেখো বা 1 না লেখো, কিছু আসে যায় না, তাই জন্য এটাকে কি ধরেছি 1x সেন্টিমিটার। এবার দেখো, এবার এই অঙ্ককে পুরো ধোঁয়া তুলে রেখে দেবো, একদম পুরো খতম করে রেখে দেবো। ইটস মাই চ্যালেঞ্জ। দেখো এখানে কিভাবে অঙ্কগুলোকে এবার করতে হয়। দেখো এবার যখন আমরা দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা পেয়ে গেছি, এবার এখানে আমরা কি করব? এখানে আমরা এখন আয়তন বার করব। তাহলে চলো যে এর আয়তন বার করবো। আয়তন আমাদেরকে কত দিয়ে দিয়েছে দেখো, আয়তন আমাদেরকে যেটা দিয়ে দিয়েছে সেটাও দিয়ে দিয়েছে হচ্ছে 384 ঘন সেমি। 384 ঘন সেমি এইটা দেওয়া আছে নিশ্চয়ই, আয়তন বুঝতে পেরেছো। 384 ঘন সেন্টিমিটার দেওয়া আছে বইতে। হ্যাঁ, 384 ঘন সেন্টিমিটার দেওয়া আছে। আয়তন বলতে আমরা কি বুঝি? আয়তন বলতে আমরা বুঝি হচ্ছে দৈর্ঘ্য, তার সাথে হচ্ছে প্রস্থ, তার সাথে হচ্ছে আমাদের কি উচ্চতার গুণ। তাহলে দৈর্ঘ্য, প্রস্থ আর উচ্চতার গুণ, যেটার ভ্যালু কত বলে দিয়েছে? যেটার ভ্যালু বলে দিয়েছে হচ্ছে 384। দৈর্ঘ্য কত দেওয়া? দৈর্ঘ্য আমরা কত ধরেছি? 3x। তাহলে দৈর্ঘ্যের জায়গাতে আমরা 3x লিখবো, ইন্টু আছে, ইন্টু দেবো। প্রস্থর ভ্যালু কত? প্রস্থর ভ্যালু হচ্ছে 2x, তাহলে প্রস্থর জায়গাতে 2x লিখবো। উচ্চতার ভ্যালু কত? উচ্চতার ভ্যালু হচ্ছে 1x, তাহলে 1x লিখলাম, ইকুয়াল টু কত? 384। ঠিক আছে, দেখো এই এতটুকু অবধি বুঝতে পেরেছো কিনা দেখো। আমাদেরকে বইতে বলে দিয়েছিল আয়তনটা হচ্ছে 384, তাহলে আয়তনের জায়গাতে আয়তন ইকুয়াল টু লিখেছি 384, বোঝা গেল? আয়তনের যে সূত্র সেটা হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। ঠিক আছে, তাহলে আয়তনের নিচে আয়তনের সূত্রটা লিখেছি, ইকুয়াল টুর জায়গাতে ইকুয়াল টু লিখেছি, আয়তন 384 বলে দেওয়া ছিল, 384 লিখেছি। এবার দৈর্ঘ্যের যে ভ্যালুটা, দৈর্ঘ্যের ভ্যালু কত দেওয়া ছিল? 3x আমি ধরে নিয়েছিলাম। প্রস্থ কত ধরেছিলাম? 2x বসিয়ে দিয়েছি। উচ্চতা কত ধরেছিলাম? 1x বসিয়ে দিয়েছি। ব্যাস, এবার দেখো তিনটেকে যদি গুণ করি,
তাহলে আমাদের এখানে এক্স এক্স আর এক্স, তিনটে এক্স গুণ হলে এক্স কিউব আসবে, ইকুয়াল টু আছে ইকুয়াল টু দেবো, 384 আছে 384 লিখবো, ঠিক আছে। এবার দেখো এখানে 3 আর 2 দুটো গুণ হচ্ছে, এই দুটো নাম্বারের নিচে ভাগে চলে যেতে পারে। এখানে যেগুলো গুণ হচ্ছে সেই গুণগুলো ওপাশে পাঠালে ভাগে চলে যাবে, তাহলে নিচে কি থাকবে 3 ইন্টু থাকবে হচ্ছে 2। চলো এবার 3 আর 2 দিয়ে কাটাকুটি করি, 3 দিয়ে কাটলে এটা হবে হচ্ছে 3 একে 3, 3 দুগুণে 6, 2 আর 4 মানে হচ্ছে 3 আটে 24, 2 দিয়ে যদি এটাকে কাটি 6 দুগুণে 12 আর হচ্ছে 4 অর্থাৎ 64 হবে। তাহলে এক্স কিউবের ভ্যালু আমরা কত পেলাম? 64 পেলাম। তাহলে আমরা এখানে লিখছি যে আমরা পেয়েছি এক্স কিউবের ভ্যালু কত পেয়েছি? 64 পেয়েছি, ঠিক আছে। এবার দেখো এই যে 64টা যেটা রয়েছে সেইটা আমরা চাইলে এরকমও তো করতে পারি যে এক্স ইজিক্যাল টু 4 তার কিউব করতে পারি, ঠিক আছে। বলো এটা বুঝতে পারলে কি না? 64 মানে কতর কিউব সেটা জানতে হবে। 64 মানে হচ্ছে 4 তার হচ্ছে কিউব। তোমরা 4-এর কিউব করে দেখবে 64 মিলে যাবে। 4-এর কিউব মানে কি? 4-এর কিউব মানে হচ্ছে 3টে 4কে গুণ করা, তাহলে দুটো 4কে গুণ করলে 16 হবে, তার সাথে আর একটা 4কে গুণ করলে 64 আসবে। তাহলে যেটা 64 তার জায়গাতে তুমি লিখতে পারো 4, তার লিখতে পারো হচ্ছে হোল কিউব। বলো বোঝা গেছে? এবার আমি কি করলাম, মাথার থেকে 3টা তুলে দিলাম, এর মাথা থেকে 3 তুলে দিলাম, ঠিক আছে। তাহলে দুজনের মাথা থেকে কিউব তুলে দিতেই পারি আমি, ঠিক আছে। আমি আবার কথাটা বলছি, মন দিয়ে শোনো। যেটা আমাদের এক্স কিউব আছে সেটাকে আমি এক্স কিউবই রেখেছি, আর এই এক্স কিউবটাকে আমি এক্স কিউবই রেখেছি, ইকুয়াল টু আছে ইকুয়াল টু দিয়েছি। যেটা 64 সেটাকে আমি লিখছি 4, তার লিখছি হচ্ছে হোল কিউব। বোঝা গেল? এবার আমি কি করলাম, এই যে এক্সটা রয়েছে তার মাথায় কিউব রয়েছে, আমি এখান থেকেও কিউব তুলে দিচ্ছি। আমি এই যে 4-এর মাথায় যে কিউবটা রয়েছে আমি এখান থেকেও কিউব তুলে দিচ্ছি। তাহলে এক্সের যে মানটা সেটা কত দাঁড়িয়ে যাচ্ছে? 4 দাঁড়িয়ে যাচ্ছে, তাই তো। তাহলে এবার দেখো, এবার আমাদেরকে কী বার করতে দিয়েছে প্রশ্নতে পড়ো। এবার আমাদেরকে দিয়েছে বাক্সটার সমগ্র তলের ক্ষেত্রফল। তো নিশ্চয়ই এতটা অবধি টোকা হয়ে গেছে, তো আমি এই জায়গাটা মুছে দিচ্ছি, ঠিক আছে। এবার বাক্সটার সমগ্র তলের ক্ষেত্রফল আমরা বার করব। চলো এই জায়গাটা একটু মুছে দিচ্ছি এবার, ঠিক আছে। তো আমাদেরকে বার করতে দিয়েছে হচ্ছে বাক্সটির সমগ্র তলের ক্ষেত্রফল, বাক্সটির সমগ্র তলের ক্ষেত্রফল, ঠিক আছে। তো বাক্সটার সমগ্র তলের ক্ষেত্রফলের যে ফর্মুলা সেটা তোমরা নিশ্চয়ই জানো। 2কে বাইরে রেখে দৈর্ঘ্য ইন্টু হচ্ছে তোমার কি, দৈর্ঘ্য ইন্টু হচ্ছে তোমার উচ্চতা, ঠিক আছে একবার। তারপরে হবে প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা, ঠিক আছে। তারপরে কি হবে আমাদের বলো? তারপরে আমাদের হবে হচ্ছে প্লাস চিহ্ন দিয়ে হচ্ছে প্রস্থ। এই সূত্রটা নিশ্চয়ই তোমরা দেখেছো যে আয়তঘন সমগ্রতলে ক্ষেত্রফল বার করবার ফর্মুলা। এটা নিশ্চয়ই তোমরা জানো যে কোনো বাক্সের বা কোনো আয়তঘন টাইপের কোনো বাক্সের সমগ্র তল বার করবার ফর্মুলা হচ্ছে 2কে বাইরে রেখে দৈর্ঘ্যের সাথে একবার উচ্চতার গুণ, প্রস্থর সাথে একবার উচ্চতার গুণ, আর লাস্টে হবে দৈর্ঘ্য আর প্রস্থর মধ্যে গুণ। এটা তোমরা নিশ্চয়ই দেখেছো। তো দেখো চলো এবার ভ্যালুগুলো বসাই। ইকুয়াল টু আছে দিলাম, 2-এর জায়গাতে 2 লিখলাম। দৈর্ঘ্যের যে ভ্যালুটা সেটা কত? 3x, তাহলে 3x লিখলাম। উচ্চতার ভ্যালু কত? 1x, তাহলে ইন্টু 1x লিখলাম। প্লাস চিহ্ন আছে, প্লাস চিহ্ন দিলাম। প্রস্থর ভ্যালু কত? প্রস্থর ভ্যালু হচ্ছে 2x, তাহলে 2x লিখলাম। ইন্টু আছে ইন্টু লিখলাম। উচ্চতার ভ্যালু কত? উচ্চতার ভ্যালু 1x, তাহলে 1x লিখলাম। প্লাস আছে প্লাস লিখলাম। দৈর্ঘ্যের ভ্যালু কত? দৈর্ঘ্যের ভ্যালু হচ্ছে 3x, তাহলে 3x লিখলাম। ইন্টু প্রস্থর ভ্যালু কত? প্রস্থর ভ্যালু 2x, তাহলে 2x লিখলাম, ব্র্যাকেট ক্লোজ করলাম। দেখো ভেতরে কত আসছে, 3x এর সাথে 1x গুণ হচ্ছে, তার মানে কি হবে? 3-এর সাথে 1 গুণ হলে 3 হবে। দেখো ভালো করে বোঝো, 3-এর সাথে 1-এর গুণ হলে 3 হবে, x আর x গুণ হলে x এর স্কোয়ার হবে। 2 আর 1-এর গুণ হলে এখানে হবে 2 হবে, x আর x গুণ হলে x এর স্কোয়ার হবে। ঠিক একই রকমভাবে 3 আর 2-এর গুণ হলে 6 হবে, x আর x গুণ হলে x এর স্কোয়ার হবে। বোঝা গেল জিনিসটা? এবার সবকটা যদি যোগ করি তাহলে আমাদের কত আসছে? 2 যেমন বাইরে আছে থাকলো, 3 আর 2 5, 5 আর 6 হচ্ছে 11, তাই তো। 3 আর 2 হচ্ছে কত? 5, 5 আর 6 কত? 11, তাহলে ইন্টু 11 এক্স স্কোয়ার থাকছে। বোঝা গেল? তাহলে এটাকে 2 আর 11 গুণ করলে এখানে থাকছে 22, 2 আর 11 গুণ করলাম থাকলো হচ্ছে 22, আর এক্সের যে ভ্যালুটা, এক্সের ভ্যালুটা আমরা বার করে নিয়েছি 4, তাহলে 4 তার হচ্ছে কত? স্কোয়ার। তাহলে এবার যদি এটাকে আমরা গুণ করি,
অর্থাৎ দেখো 2 এখানে থাকলো, যেরকম 2 আছে সেরকম 2 লিখেছিলাম, এই ভেতরেরগুলোকে যোগ করে 11x² আসছে। তোমরা নিজেরা করে দেখো, 3 আর 2 হচ্ছে 5 আর 6 হচ্ছে 11, তাহলে 11x² হচ্ছিল। এবার 2 এর জায়গাতে 2 আর এখানে 11 যদি গুণ করে দিই তাহলে আমাদের হচ্ছে 22, আর x এর যে ভ্যালুটা, x এর ভ্যালুটা হচ্ছে 4, আমরা এখানে বার করে নিয়েছি x এর ভ্যালু 4, সেই জন্য x এর জায়গাতে 4 লিখে মাথায় স্কোয়ার আছে, মাথায় স্কোয়ার দিয়েছি, বোঝা গেল। এবার 22 আর এখানে 4 স্কোয়ার মানে 16 গুণ হবে, তাহলে 22 আর 16কে যদি আমরা গুণ করি তাহলে আমরা কত পাবো এখানে দেখে নাও। 22 আর 16 গুণ করছি, তাহলে 16 দুগুণে 32 2 হাতে থাকলো হচ্ছে 3, 16 দুগুণে 32 আর 3 35, 352 অ্যান্সার আসবে। তাহলে 352 ঘন সেন্টিমিটার হচ্ছে তোমাদের অ্যান্সার, 352 বর্গ সেন্টিমিটার হচ্ছে তোমাদের অ্যান্সার। তাহলে আমাদের কত পেলাম? 352 বর্গ সেমি, ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের অ্যান্সার, বোঝা গেল। তাহলে এই হচ্ছে আমাদের আয়তঘনের বাক্সটির সমগ্রতলে ক্ষেত্রফল বার করার প্রসেস। তাহলে আমরা কি করলাম, এখানে আমাদেরকে যে দৈর্ঘ্য প্রস্থ আর উচ্চতার যে অনুপাতটা দেওয়া ছিল, অর্থাৎ 3:2:1 দেওয়া ছিল, তো দৈর্ঘ্যটাকে আমি ধরে নিলাম 3x, প্রস্থটাকে আমি ধরে নিলাম হচ্ছে 2x, উচ্চতাটাকে আমি ধরে নিলাম হচ্ছে 1x, যেরম আছে ধরে নিয়েছি। ধরে নেওয়ার পর আয়তনের ভ্যালু দিয়ে দিয়েছিল, তিনটের আয়তনের মানে আয়তন কত দিয়ে দিয়েছিল? 384 ঘন সেন্টিমিটার। তো সেটা আমরা কি করে বার করব? তিনটে জিনিসকে গুণ করতে হবে, অর্থাৎ দৈর্ঘ্যের সাথে প্রস্থ তার সাথে উচ্চতা, তিনটেকে গুণ করলে আমরা কত পাবো? আয়তন পাবো। এবার ওখান থেকে x³ এর ভ্যালু আমরা দেখছিলাম 64 হচ্ছিল, তাহলে শুধু x এর ভ্যালু কত হচ্ছিল? 4 হচ্ছিল। এবার বাক্সটা সমগ্রতলে ক্ষেত্রফলের ফর্মুলা এটা 2 × দৈর্ঘ্য × উচ্চতা প্লাস প্রস্থ × উচ্চতা প্লাস দৈর্ঘ্য × প্রস্থ। দৈর্ঘ্যের জায়গাতে যেটা দৈর্ঘ্যের ভ্যালু বসাবো, প্রস্থর জায়গাতে যেটা প্রস্থর ভ্যালু বা উচ্চতার জায়গাতে উচ্চতার ভ্যালু বসাবো, যার যা জায়গায় ভ্যালু বসিয়েছি। বসানোর পরে আমাদের 11x² এসেছিল, 11 আর 2 গুণ করলে 22x², আর x এর যে ভ্যালুটা সেটা 4 ছিল, তার স্কোয়ার করেছি, অঙ্ক বেরিয়ে গেছে। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। যদি বুঝতে পেরে থাকো ভিডিওটা নিশ্চয়ই ভালো লাগছে, একটা লাইক ঠুকে দাও এখনই, ঠিক আছে। চলো 12 দাগের অঙ্কটাতে আমরা চলে আসি। তো চলে আসলাম এবার আমরা 12 দাগের যে অঙ্কটা সেখানে চলে আসলাম। দেখো কোশ্চেনটা কি বলেছে, এইসব কোশ্চেনকে তুড়ি মারবে, পরীক্ষার হলে উড়ে চলে যাবে, সব কোনো ব্যাপারই না তোমাদের কাছে। এইখানে শিখছো মানে সোমস ক্লাসরুমে শিখছো মানে ওখানে ধোঁয়া তুলে রেখে দেবে, ধোঁয়া তুলে ঝড় তুলে রেখে দেবে, কোনো কিছু আসে যায় না ওখানে, ঠিক আছে। দেখো কি বলছে, বলছে যে একটা বাক্সের ভিতরের দৈর্ঘ্য প্রস্থ আর উচ্চতা দিয়ে দিয়েছে। দৈর্ঘ্য প্রস্থ আর উচ্চতা কত দিয়ে দিয়েছে? দৈর্ঘ্যটা দিয়ে দিয়েছে 7.5 ডেসিমিটার, প্রস্থ কত দিয়ে দিয়েছে? 6 ডেসিমিটার, আর উচ্চতা কত দিয়ে দিয়েছে? 5.4 ডেসিমিটার। তোমাকে কি দেওয়া আছে? বলছে চা ভর্তি বাক্সটার ওজন 52 কিগ্রা 350 গ্রাম। ভালো করে এই ওয়ার্ডটার উপর খেয়াল করো। বলছে চা ভর্তি বাক্সটার ওজন, মানে একটা বাক্স, তার মধ্যে চাও রাখা আছে, এরকম অবস্থায় ওজন হচ্ছে 52 কেজি 350 গ্রাম। মানে বাক্স রয়েছে, তার মধ্যে আবার কী রাখা আছে? চা রাখা আছে। তাহলে চা উইথ হচ্ছে তোমার বাক্স, মানে বাক্স উইথ চা, এই দুটোর যে যোগফল, সেই ওজনটার যে মোট যোগফল সেটা হচ্ছে 52 কেজি 350 গ্রাম। কিন্তু খালি অবস্থায় বাক্সটার ওজন 3.75 কেজি। তাহলে 1 ডেসিমিটার চায়ের ওজন কত? 1 ঘন ডেসিমিটার চায়ের ওজন কত? দেখো ব্যাপারটা ভালো করে বোঝো যে খালি অবস্থায় বাক্সটার ওজন বলতে, খালি অবস্থায় বাক্সটার ওজন বলতে কী বোঝাচ্ছে? ভালো করে শোনো মন দিয়ে জিনিসটা। খালি অবস্থায় বাক্সটার ওজন বলতে যখন বাক্সটার মধ্যে চা নেই তখন নর্মালি বাক্সটার যা ওজন সেটা হচ্ছে 3.75 কেজি, আর যখন ওর মধ্যে চা আছে তখন বাক্সর ওজন প্লাস চায়ের ওজন দুটো মিলে কত? দুটো মিলে হচ্ছে তোমার 52 কেজি 350 গ্রাম, ঠিক আছে। এবার দেখো বইতে একটা কথা লিখেছে যে 3.75 কেজি বলছে বইতে, তাই তো? 3.75 কেজি। যখনই এরকম 3.75 কেজি দেবে তোমরা এটাকে লিখতে পারো 3 কেজি 750 গ্রাম, ঠিক আছে। 750 গ্রাম 5.85 কেজি দেয়, তাহলে আমরা কি লিখবো স্যার? তাহলে লিখবো 5 কেজি 850 গ্রাম লিখতে পারি, ঠিক আছে। তাহলে এইটা বুঝতে পারলে এইরকমভাবে লেখা যেতে পারে। তাহলে যদি 9.12 কেজি দেয় তাহলে কি লিখবো স্যার? তাহলে লিখবে 9 কেজি আর 12 তারপর একটা 0 লাগিয়ে এত গ্রাম, ঠিক আছে, এরকম লেখাই যেতে পারে। তাহলে আমাদের বইতে এখন দেওয়া আছে 3.75 কেজি, তাহলে আমরা লিখতে পারি 3.75 কেজিকে লিখতে পারি 3 কেজি 750 গ্রাম। তাহলে আমি এখানে লিখলাম 3 কিগ্রা, ঠিক আছে, আর এটাকে লিখলাম হচ্ছে 750 গ্রাম। এতটা অবধি নিশ্চয়ই বোঝা গেছে। এবার দেখো ভালো করে এই জায়গাটা আমি কি কথাগুলো লিখেছি একটু ভালো করে খেয়াল করবে। হ্যাঁ, কি লিখেছি দেখো, চা প্লাস বাক্সের ওজন হচ্ছে 52 কিগ্রা 350 গ্রাম। কেন লিখেছি?
এই কারণে লিখেছি, তোমাদেরকে যে বইতে বলে দেওয়া আছে চা ভর্তি বাক্সের ওজন। চা ভর্তি বাক্সের ওজন মানে কি, যার মধ্যে চাও থাকবে প্লাস বাক্সের ওজনটা, মানে বাক্সের ওজন প্লাস চা, এই দুটোর ওজন মিলে কত বলে দিয়েছিল, 52 কিগ্রা 350 গ্রাম, সেই জন্য ওপরে এটা লিখেছি। আর খালি বাক্সের ওজন মানে যখন বাক্সটা থাকবে, চা থাকবে না, তখন ওজন কত, 3 কিগ্রা 750 গ্রাম। তাহলে যেটা বলা ছিল সেটা লিখেছি। আশা করি এতটা অবধি বুঝতে কারো সমস্যা নেই। এবার আমরা কি করব, এবার আমরা হচ্ছে দুটোর মধ্যে যদি আমরা মাইনাস করি, তাহলে বাক্সের ওজন আর এইখানে বাক্সের ওজন কেটে যাবে, শুধু পড়ে থাকবে চায়ের ওজন, তাই তো। দেখো এখানে আমরা যদি দুটোর মধ্যে মাইনাস করি, তাহলে এখানে বাক্সের ওজন আর এই বাক্সের ওজনের আগে মাইনাস থাকলো, তাহলে ওপরেরটা নিচেরটা কেটে গেল, তাহলে শুধু কি থাকলো, চায়ের ওজন। বা আমাকে এইটুকু কথা বলো, এইসব সেন্স এখানে বাদ দাও, জাস্ট এইটুকু কথা বলো। মনে করো একবার হচ্ছে তোমার একটা মানে বাক্স দিয়েছে যার মধ্যে চা ভরা আছে, তোমাকে একটা বাক্স দিয়েছে যার মধ্যে কি ভরা আছে, চা ভরা আছে। এবার খালি অবস্থায় ওই বাক্সটাই দিয়েছে যার মধ্যে কি ভরা, মানে কি নেই, চা নেই, মানে শুধু খালি বাক্স। তাহলে কি হচ্ছে, তাহলে যেটা আমাদের চায়ের ওজন সেটা বার করবার জন্য টোটাল যে ওজনটা, তার থেকে বাক্সটার ওজনটা বাদ দেবো। টোটাল যে ওজনটা ছিল চা আর বাক্স, টোটাল ওজনটার থেকে আমি শুধুমাত্র বাক্সের ওজনটাকে বাদ দেবো, দিলেই আমাদের চায়ের ওজন পাবো। হ্যাঁ কি না বলো। মনে করো আমার এই যে হাতের মধ্যে, এই হাতটাকে বাক্স বলে মনে করো, এর মধ্যে আমি পেনটাকে রেখেছি, তাহলে আমার এইখানে যে টোটাল যে ওজনটা এই দুটো মিলে, সেটা কি, আমার হাতের ওজনটা রয়েছে প্লাস এই পেনটার ওজনটা রয়েছে। এবার যদি আমি এখান থেকে কি করি, হাতটাকে সরিয়ে নিই, তাহলে শুধুমাত্র পেনের ওজনটা পাবো, তাই তো। তাহলে যখন চা থাকবে প্লাস বাক্স থাকবে, তার যা ওজন হবে, তার মধ্যে থেকে যদি আমি বাক্সটাকে সরিয়ে নিই, তাহলে কে পড়ে থাকলো, শুধু চা, তাহলে চায়ের ওজন পাবো। এবং এই চায়ের ওজন বার করবার জন্য এই দুটোর মধ্যে কি করতে হবে, তোমাকে বিয়োগ করতে হবে, এটাই সাধারণ সেন্স। তাহলে চলো এখানে আমরা চায়ের ওজন কত লিখতে পারি, চায়ের ওজন এটা লিখতে পারি, ভালো করে দেখো এখানে, সেটা হচ্ছে 0 থেকে 0 বিয়োগ হলো মানে 0 হবে, 5 আর 5-এর বিয়োগ হলো মানে 0 হবে, 7 আর 13-র বিয়োগ মানে 3 এখানে রয়েছে মানে 13 হয়ে যাবে, এটা বিয়োগ করলে এখানে 6 হবে, তাহলে কত হলো, 600 হলো। তাহলে এখানে ছোট উপরের ডিজিটটা, তাহলে এখানে সে 1 যোগ হবে, অর্থাৎ 4 হবে এটা। তাহলে 52 থেকে 4 বাদ গেলে এখানে হবে 48 কিগ্রা। তাহলে 48 কিগ্রা কত গ্রাম, 600 গ্রাম, ঠিক আছে, 48 কিগ্রা 600 গ্রাম, এটা হচ্ছে ব্যাপার। তাহলে 52 কেজি 350 গ্রাম থেকে খালি অবস্থায় বাক্স ওজন অর্থাৎ 3 কিগ্রা 750 গ্রাম বাদ দিলে চায়ের যে ওজনটা পাবো সেটা পাবো হচ্ছে 48 কিগ্রা 600 গ্রাম। এবার প্রশ্নটা কি দিয়েছে দেখো, প্রশ্নটা দিয়েছে যে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা বলে দিয়েছে, বলছে 1 ঘন ডেসিমিটার চায়ের ওজন কত। জাস্ট এই কথাটা ভাবো, এই যে 48 কিগ্রা 600 গ্রাম এটা কখন থাকে, যখন বাক্সটা টোটালি ভর্তি থাকে। আমার কথাটা ভালো করে মন দিয়ে শোনো, যখন বাক্সটা টোটালি ভর্তি থাকে তখন ওর মধ্যে কি থাকে, চায়ের ওজনটা থাকে। বাক্সটা টোটালি ভর্তি থাকে, যখন বাক্সটা টোটালি ভর্তি থাকে তখন ওর মধ্যে কত চাঁদ ধরে, 48 কিগ্রা 600 গ্রাম, মানে টোটাল ফুল বাক্স ভর্তি আছে, তার মধ্যে চাঁদ হচ্ছে কত, 48 কেজি 600 গ্রাম ধরছে। এবার টোটাল বাক্সটা বলতে কি, বাক্সর ভেতরের যে আয়তনটা সেটা কি না, বাক্সর যে ভেতর যেটা, তার যেটা আয়তন সেটাই হচ্ছে টোটাল, মানে তোমার চায়ের যে আয়তনের সাথে সেটাই তোমার ঐহিক নিয়ম করতে হবে। তাহলে এবার দেখো আমাদেরকে কি করতে হবে, ফার্স্টে বাক্সটার আয়তন বার করতে হবে। বাক্সটির কি বার করব আমরা, আয়তন বার করব। তাহলে বাক্সটার আয়তন কত, বাক্সটার আয়তন হচ্ছে তোমার দৈর্ঘ্য, তার সাথে তোমার হচ্ছে প্রস্থ, তার সাথে তোমার হচ্ছে উচ্চতার গুণ। তাহলে দৈর্ঘ্য কত বলে দেওয়া আছে বইতে, দেখো দৈর্ঘ্য বলে দেওয়া আছে হচ্ছে 7.5 ডেসিমিটার। আচ্ছা 7.5 ডেসিমিটার বলে দেওয়া আছে। প্রস্থ কত বলে দেওয়া আছে, দেখো প্রস্থ বলে দেওয়া আছে হচ্ছে 6 ডেসিমিটার। উচ্চতা কত বলে দেওয়া আছে, দেখো উচ্চতা বলে দেওয়া আছে 5.4 ডেসিমিটার। 5.4 ডেসিমিটার, ব্যাস। তো এগুলো যেহেতু আয়তন, তাহলে সবকটা ডেসিমিটার গুণ হয়েছে, তাহলে আয়তনের জন্য আমরা এর পাশে লিখবো ঘন ডেসিমিটার। ঠিক আছে, কি লিখবো, ঘন ডেসিমিটার। বোঝা গেল জিনিসটা। তাহলে আয়তন আমরা কত পেলাম, 7.5 × 6 × 5.4 এত ঘন ডেসিমিটার। তো এই টোটাল যে ঘন ডেসিমিটার, এর মধ্যে ফুল চা যখন ভরে থাকে তখন চায়ের ওজন হয় 48 কিগ্রা 600 গ্রাম, তাই তো। অর্থাৎ 7.5 ইন্টু হচ্ছে তোমার 6 ইন্টু 5.4 ঘন ডেসিমিটার যখন থাকে, ঠিক আছে, তখন এইটার মধ্যে যেটা চায়ের ওজন হয় সেটা কত হয়, চায়ের ওজনটা হয় হচ্ছে তোমার 48
0.6 কিগ্রা আমি বলতে পারি। আমি তোমাদেরকে এইমাত্র শিখিয়েছি, যেটা হচ্ছে তোমাদের 48 কিগ্রা 600 গ্রাম, সেটাকে আমরা চাইলে তো এরকমও লিখতে পারি 48.6 কেজি লিখতে পারি। আমি তোমাদেরকে দেখিয়েছিলাম না যে যদি 3.75 কেজি থাকে, 3.75 কেজি থাকে, তাহলে আমরা লিখতে পারি 3 কেজি 750 গ্রাম, এরকম লিখতে পারি, তাই তো? 3 কেজি 750 গ্রাম যদি থাকে, তাহলে আমরা ঘুরিয়ে আবার 3.75 কেজিও লিখতে পারি। এটা বুঝতে পারলে কি না বলো? আমি আবার কথাটা বলছি, মন দিয়ে শোনো। যদি আমাদের 3.75 কেজি থাকে, ঠিক আছে, 3.75 কেজি থাকে, তাহলে আমরা লিখতে পারি 3 কেজি 750 গ্রাম। তাহলে যদি আমাদের 3 কেজি 750 গ্রাম থাকে, তাহলে কথাটাকে ঘুরিয়ে লিখতে পারি হচ্ছে 3.75 কেজি। ঠিক সেরকমভাবে 48 কিগ্রা 600 গ্রাম থাকলে আমরা লিখতে পারি 48.6 কেজি, এটাও লিখতে পারি। তাহলে তাই জন্য আমরা লিখেছি যে এত ঘন ডেসিমিটার চায়ের ওজন হচ্ছে এত কেজি। এবার আমাদেরকে 1 ঘন ডেসিমিটার চায়ের ওজন জানতে চাওয়া হয়েছে, তাহলে 1 ঘন ডেসিমিটার চায়ের ওজন কত হবে? তাহলে ঐকিক নিয়ম করব, তাহলে এই একটা গিয়ে ওপরে গুণ হবে, আর এই টোটাল জিনিসটা গিয়ে নিচে ভাগ হবে। কোনাকুনি গুণ ঐকিক নিয়মের ক্ষেত্রে হয়, তোমরা নিশ্চয়ই জানো। এর নিচে থাকাটা এর ওপরের থাকাটার সাথে গুণ হবে, এর নিচে থাকা সংখ্যাটা ওপরে থাকা সংখ্যার সাথে গুণ হবে, আর এর ওপরে থাকা সংখ্যাটা নিচে এসে ভাগ হবে। তাহলে কি হবে? 48.6 ইন্টু হবে 1, নিচেকে ভাগ হবে, এরা এসে নিচে ভাগ হবে। তাহলে 7.5 ইন্টু হবে তোমার কত? 6 ইন্টু হবে কত? 5.4। ব্যাস, এবার এটাকে কাটাকুটি করলেই হয়ে যাবে। এত দূর অবধি বুঝতে পেরেছো কিনা খালি বলো। আচ্ছা, টোটাল যখন বাক্সটা ছিল, বাক্সটার যা আয়তন, ওই টোটাল আয়তনের মধ্যে কতটা চা ধরছিল? চা ধরছিল হচ্ছে তোমার এই 48.6 কেজি। মানে আমার যা আয়তন এই বাক্সটার মধ্যে, সেই বাক্সটার মধ্যে চা ধরছিল 48.6 কেজি। তাহলে এত আয়তনে 48.6 কেজি চা ধরে, তাহলে এক আয়তনে বা 1 ঘন ডেসিমিটারে কত চা ধরবে? এটাই তো আমাদেরকে বার করতে দিয়েছে 1 ঘন ডেসিমিটারে। সেই জন্য এত ঘন ডেসিমিটারে চায়ের ওজন হচ্ছে 48.6 কেজি। এবার 1 ঘন ডেসিমিটারে বার করতে দিয়েছে বলে 1 ঘন ডেসিমিটার চায়ের ওজন কত সেটা বার করব। চলো এবার দেখো কাটাকুটি করি। দেখো এখান থেকে যদি পয়েন্ট তুলি তাহলে নিচে একটা 10 আসবে, আবার এখান থেকে যদি পয়েন্ট তুলি ওপরে একটা 10 আসবে, আবার এখান থেকেও যদি একটা পয়েন্ট তুলি তাহলে ওপরে একটা 10 আসবে। কেন স্যার 100 আসছে না? পয়েন্টের পরে 1 ঘর রয়েছে, তাই জন্য 1-এর পরে একটা শূন্য। এখানেও পয়েন্টের পরে একটা ঘর রয়েছে, তাই জন্য 1-এর পরে একটা শূন্য। যখনই 1 ঘর থাকবে পয়েন্টের পরে একটা শূন্য লাগাবে, পয়েন্টের পর 2 ঘর থাকলে 1-এর পরে 2টো শূন্য লাগাবে, পয়েন্টের পরে 3 ঘর থাকলে 1-এর পরে 3টে শূন্য লাগাবে। এখানেও দেখো পয়েন্টের পরে 1 ঘর ছিল, তাই জন্য 1-এর পাশে 2টো শূন্য লাগিয়েছি। যেদিক থেকে পয়েন্ট তুলবে তার উল্টো দিকে সেইটা দিয়ে গুণ করবে, 10 দিয়ে গুণ করবে। তাহলে সবার আগেই 10 আর 10 কেটে দিলাম। এবার কাটাকুটি শুরু করছি। দেখো আমি এই কাটাকুটিটা আচ্ছা এখানেই করে দিচ্ছি। দেখো যদি 54 6 দিয়ে এটাকে কাটি, তাহলে 6 8 48-এর 8, 6-কে 6, 6 দিয়ে এটাকে কাটলে এটা থাকলো 9, 9 দিয়ে এটাকে কাটলাম তাহলে কত থাকলো? 9 থাকলো। এটা নিশ্চয়ই বুঝতে পারলে। এবার যদি আমরা এখানে 3 দিয়ে কাটি তাহলে ওপরে থাকছে হচ্ছে তোমার কত? 2 থাকছে, ঠিক আছে? সরি 3 দিয়ে কাটলে 3 থাকছে, আর নিচে কত থাকছে? 2 থাকছে, ঠিক আছে? এত অবধি বোঝা গেল। এবার আমরা কি করতে পারি? এবার আমরা যেটা করতে পারি, এখানে হচ্ছে 75 রয়েছে, 75-এর সাথে 3কে কাটলাম, তাহলে এখানে কত হলো? 25 হলো। এটা নিশ্চয়ই বুঝতে পারলে। 75 আর 3কে কেটেছি, তাহলে এখানে কত হয়েছে? 25 হয়েছে। তাহলে এখানে কাটাকুটির পরে আলটিমেটলি কী পড়ে থাকছে? ওপরে একটা 10 পড়ে থাকছে, আর নিচে 25 দুগুণে 50 পড়ে থাকছে। দেখো ভালো করে, ওপরে কি পড়ে থাকছে? ওপরে দেখো একটা 10 পড়ে থাকছে, আর নিচে কি থাকছে? 25 আর 2-এর গুণ অর্থাৎ 50 পড়ে থাকছে। তাহলে ওপরে একটা 10 পড়ে থাকছে, আমরা দেখলাম এইখানে এই 10টা কাটা যায়নি, আর নিচে 25 আর 2 অর্থাৎ 50 পড়ে থাকছে। তাহলে এটা লিখলাম। এবার এই একটা 0 এই একটা 0 কেটে গেল, অর্থাৎ 1/5 কেজি থাকলো, 1/5 কেজি। কারণ এখানে আমরা যেটা বার করেছিলাম 48.6 কেজি ছিল, এইটার পাশে ইউনিট ছিল কেজি, তাহলে আমাদের কাটাকুটির পরে পড়ে থাকলো 1/5 কেজি পড়ে থাকলো। তো আমাদের কেজিতে করলে হবে না, আমাদেরকে গ্রামে করতে হবে। তাহলে কেজি থেকে গ্রামে যাওয়ার প্রসেস হচ্ছে আমাকে 1000 দিয়ে গুণ করতে হবে। তাহলে আমরা যেটা 1/5 কেজি বলবো, সেটা থেকে গ্রামে যাওয়ার প্রসেস কি? আমাদের 1000 দিয়ে গুণ করা। এটা নিশ্চয়ই তোমরা জানো যে কেজি থেকে গ্রামে যেতে হলে 1000 দিয়ে গুণ করতে হয়। কি করে জানো? চলো আমরা যদি একটু ছোট্ট করে এখানে বলে দিই যে এটা জানো যে কিলোগ্রাম, হেক্টোগ্রাম, ডেকাগ্রাম, গ্রাম, এই জিনিসটা নিশ্চয়ই জানো যে কিলোগ্রাম, হেক্টোগ্রাম, ডেকাগ্রাম, গ্রাম। তুমি যদি কিলোগ্রামে দাঁড়িয়ে থাকো
তারপর থেকে হেক্টোগ্রামে যাচ্ছ, তারপরে ডেকাগ্রামে যাচ্ছ, তারপরে গ্রামে যাচ্ছ। অর্থাৎ তুমি ক ঘর যাচ্ছ? তুমি 3টে ঘর যাচ্ছ। দেখো, হেক্টোগ্রামের একটা ঘর, ডেকাগ্রামের একটা ঘর, গ্রামের একটা ঘর। 3টে ঘর যেতে হলে আমাকে 3টে শূন্য লাগিয়ে একের সাথে গুণ করতে হবে। গুণ কেন করব স্যার, ভাগ কেন করব না? গুণ এই কারণে করব কারণ আমরা কিলোগ্রাম থেকে গ্রামের দিকে সোজা পথে যাচ্ছি। আমরা যদি উল্টো পথে আসতাম তাহলে আমরা ভাগ করতাম। আমি সোজা পথে যাচ্ছি, তাই জন্য আমরা কি করব? গুণ করব। এই যে সোজা পথে গেলে গুণ, এদিকে গেলে দেখো কিলোগ্রাম থেকে হেক্টোগ্রাম, তারপরে ডেকাগ্রাম, তারপর গ্রাম। তাহলে আমি ক ঘর যাচ্ছি? হেক্টোগ্রামের জন্য একটা শূন্য, ডেকাগ্রামের জন্য একটা শূন্য, গ্রামের জন্য একটা শূন্য, অর্থাৎ 3টে শূন্য লাগাবো। কার সাথে লাগাবো? একের সাথে। তাহলে একের সাথে 3টে শূন্য লাগিয়ে কি করব? গুণ করব। কেন স্যার গুণ করব? কারণ আমি সোজা পথে যাচ্ছি। তাহলে 1.5 কেজি বলতে আমি কি বুঝবো? 1/5 কেজি বলতে আমি কি বুঝবো? 1/5 ইন্টু হচ্ছে 1000 এত গ্রাম। ঠিক আছে, তাহলে 5 দিয়ে 1000কে কাটলাম, তাহলে এখানে থাকলো 200। তাহলে এটা কি হয়ে গেল আমাদের? 200 গ্রাম হয়ে গেল। তাহলে বইতে চেক করে নেবে অ্যান্সার 200 গ্রাম আছে। ঠিক আছে, তাহলে বইতে চেক করে নেবে অ্যান্সার কত আছে? 200 গ্রাম আছে। নিশ্চয়ই এটা বুঝতে পারলে। 1/5 কেজি ছিল, কেজি থেকে গ্রামে কনভার্ট করছি, তাহলে প্রসেস কী হবে? 1/5-এর জায়গায় 1/5 থাকলো। আর কেজি থেকে গ্রামে যাওয়ার প্রসেস হচ্ছে ইন্টু 1000 দিয়ে গুণ করা, করলে এটা গ্রামে চলে আসবে। 5 আর 1000 কাটবো, পড়ে থাকবে 200। তাহলে 200 গ্রাম হচ্ছে তোমাদের অ্যান্সার হবে। আশা করি এটুকু বুঝতে পেরেছো। তাহলে এইভাবে আমরা কিসের অঙ্কটা শেষ করলাম? 12 দাগের অঙ্কটাকে। দেখো, আমরা 13 দাগের অঙ্কটাতে চলে আসলাম। 13 দাগের অঙ্কটা বোঝবার জন্য আমাকে এইখানের এই জিনিসটা একটু বুঝতে হবে। দেখো, এটা হচ্ছে টোটালটা একটা বাক্স। এই বাক্সটার এইখান থেকে এই যে চওড়াটা, এই যে গ্যাপটা, এই যে পেন্সিল বক্সটা, এটা দেখো পেন্সিল বক্স। ঠিক আছে, এটা একটা আয়তঘনর মতনই হবে। ঠিক আছে, তো এখানে এই যে চওড়াটা, এই যে গ্যাপটা, এটাকে বলা হয় বেধ। এটার কি কোনো উচ্চতা আছে? উচ্চতা আর বেধ এক্ষেত্রে একই আছে। দেখো, এটার যা উচ্চতা, উচ্চতা বলতে কি বুঝবো? এই নিচ থেকে এর যে হাইটটা, নিচ থেকে এর যে টোটাল হাইটটা, এই নিচ থেকে যে হাইটটা, সেটাই হচ্ছে কি এর বেধ, সেটাই হচ্ছে এর উচ্চতা। তাহলে বোঝা গেল, যেটাই নিচ থেকে এই যে হাইটটা, সেটাই হচ্ছে এর বেধ কতটা, সেটাই হচ্ছে এর উচ্চতা কতটা। তাহলে ব্যাপারটা বোঝা গেল। এবার এখানে যেটা বেধ সেটাই কি হচ্ছে উচ্চতা। তাহলে আয়তঘনের অঙ্কগুলোর মধ্যে যদি উচ্চতা না দিয়ে তোমাদেরকে যদি শুধু বেধ দিয়ে দেয়, তাহলে বেধ আর উচ্চতা কিন্তু সেক্ষেত্রে একই জিনিস হয়ে যাবে। ঠিক আছে, এবার দেখো তোমাদের প্রশ্নতে কি বলে দেওয়া আছে যে একটা বর্গাকার ভূমি বিশিষ্ট প্লেটের দৈর্ঘ্য বলে দিয়েছে 1 সেন্টিমিটার। ঠিক আছে, আর কি বলে দিয়েছে? আর বলে দিয়েছে হচ্ছে তোমাদের বেধ বলে দিয়েছে 1 মিলিমিটার। ঠিক আছে, আর কি দিয়ে দিয়েছে? আর দিয়ে দিয়েছে হচ্ছে তোমাদের প্লেটটার ওজন দিয়ে দিয়েছে 4725 গ্রাম। তাহলে 1 ঘন ডেসিমিটার পিতলের ওজন হচ্ছে 8.4 গ্রাম। তাহলে বলেছে এক্সের মান কত হবে সেটা বার করতে। দেখো, আমাদেরকে ফার্স্টে যেটা দিয়ে দিয়েছে যে প্লেটটা, ওই প্লেটটা হচ্ছে পিতল দিয়ে তৈরি। তাহলে পিতলের যে প্লেটটা, তার যে ওজন, সেটা হচ্ছে টোটাল প্লেটটার ওজন হচ্ছে 4725 গ্রাম, তাই তো? টোটাল যে প্লেটটা, টোটাল প্লেটটার ওজন কত বলে দিয়েছে? 4725 গ্রাম। আর 8.4 গ্রাম রয়েছে কত ঘন ডেসিমিটার পিতলের মধ্যে? 1 ঘন ডেসিমিটার পিতলের মধ্যে। এটা তোমাদের বইতে বলে দিয়েছে, যেটা বইতে বলেছে আমি সেটাই বলছি। কি বলেছে বইতে? বইতে এইটা বলেছে যে 8.4 গ্রাম পিতল সমান সমান কত বলে দিয়েছে? 1 ঘন ডেসিমিটার, 1 ঘন ডেসিমিটার পিতল। দেখো, কথাটাকে আমি ঘুরিয়ে বলছি। তোমাদের বলে দেওয়া আছে 1 ঘন ডেসিমিটার পিতলের ওজন হচ্ছে 8.4 গ্রাম। আমি কথাটাকে ঘুরিয়ে বলছি, 8.4 গ্রাম পিতল মানে হচ্ছে 1 ঘন ডেসিমিটারের। ঠিক আছে, 1 ঘন ডেসিমিটারের যে প্লেটটা সেটা। তাহলে আমাকে বইতে কত গ্রাম মোট প্লেটটা কত গ্রামের বলছে? মোট প্লেটটা বলছে 4725 গ্রাম, এত গ্রাম। তাহলে এত গ্রাম পিতল মানে কত ঘন ডেসিমিটারের পিতল সেটা বেরিয়ে যাবে। তাহলে 4725 গ্রাম পিতল মানে হলো এটার সাথে এটার গুণ কোনাকুনি, যেমন হয় একটু আগেই শেখালাম, এটার সাথে এটা কোনাকুনি গুণ হবে, আর এই 8.4টা নিচে এসে ভাগ হবে। তাহলে 4725-এর সাথে গুণ হবে 1-এর, আর নিচে এসে ভাগ হবে কি 8.4টা। তাহলে 8.4 এত কি হবে? এত ঘন ডেসিমিটারে চলে আসবে, এত ঘন ডেসিমিটার, তাই তো? এত ঘন ডেসিমিটার চলে আসবে। চলো এবার একটু কাটাকুটি করে দেখে নিই। কাটাকুটি করবার জন্য আমরা সবার আগে যেটা করব সেটা হচ্ছে পয়েন্ট তুলব। পয়েন্ট তুলব কোথা থেকে? নিচেরটাতে পয়েন্ট আছে, তাহলে পয়েন্ট যদি তুলে দিই তাহলে উপরে আসবে আমাদের 10। তাহলে আমাদের যদি উপরে 10 আসে, তাহলে এখানে 7 দিয়ে যদি এটাকে কাটি তাহলে আসবে হচ্ছে 6 7 42। ঠিক আছে, তাহলে আসবে 5 আর 2 মানে হচ্ছে তোমার 7 7 49, থাকবে হচ্ছে কত?
3 আর 5 অর্থাৎ 5 7 35, 7 দিয়ে এটাকে কাটলে থাকলে হচ্ছে 12। ঠিক আছে, এবার 3 দিয়ে যদি এটাকে কাটি তাহলে 3 দিয়ে কাটলে এটা থাকবে হচ্ছে 3 দুগুণে 6, 3 দুগুণে 6, 1 আর 5 থাকবে অর্থাৎ 5। 3 দিয়ে এটাকে কাটলে কত থাকবে? 4 থাকবে। এবার আমরা কি করছি, 4 থাকলো। তাহলে এবার দেখো, এবার তোমরা চাইলে কাটতেও পারো, আর যদি না চাও রেখেও দিতে পারো, যেটা খুশি। আমি রেখে দিচ্ছি আপাতত। তাহলে 2 2 5 ইন্টু হচ্ছে 10 পড়ে থাকছে ওপরে, আর নিচে পড়ে থাকছে হচ্ছে 4। এত ঘন ডেসিমিটারের মানে তোমার হচ্ছে প্লেট সেটা হয়ে গেল। ঠিক আছে, এত ঘন ডেসিমিটারের প্লেট কিন্তু আমরা পেয়ে গেলাম, কারণ আমাদেরকে বইতে বলে দেওয়া আছে, কি বলে দেওয়া আছে যে 8.4 গ্রাম পিতল থাকবে 1 ঘন ডেসিমিটারের মধ্যে। কিন্তু বইতে বলে দিয়েছে টোটাল যে পিতল আছে সেটা হচ্ছে 4725 গ্রামের। তাহলে 4725 গ্রাম পিতল থাকবে কত ঘন ডেসিমিটারের মধ্যে সেটা বার করতে হবে। কি করে বার করব? এটার সাথে 1-এর গুণ করব আর 8.4টা নিচে এনে ভাগ করব, কাটাকুটি করব। কাটাকুটি করার পর ওপরে দেখতে পাচ্ছি একটা 225 থাকছে আর 10 থাকছে, নিচে থাকছে 4। তাহলে তাই করেছি, 225 আর 10 রেখেছি, নিচে কি রেখেছি? 4 রেখেছি। যেরকম ছিল সেরকম রেখেছি। আশা করি এতটা অবধি বুঝতে কারোর কোনো জায়গাতে সমস্যা হয়নি। ঠিক আছে, চলো এবার আমরা পরের স্টেপে এগোই। ঠিক আছে, এবার যে পিতলের যে প্লেটটার কথা বলছিল, বর্গাকার ভূমি বিশিষ্ট পিতলের প্লেট, মানে এই যে ধরো পিতলটা মানে যে প্লেটটা পাবো, সেই পিতলের যে প্লেটটা পাবো তার যে ভূমিটা, এই যে নিচটা, সেইটা কিসের মতো হবে? বর্গক্ষেত্রের মতো হবে, বর্গক্ষেত্রের মতো, তাই তো? বর্গক্ষেত্রের মতো হবে। এই যে জায়গাটা, এটা কিসের মতো হবে? বর্গক্ষেত্রের মতো হবে নিচটা, ভূমিটা। তাহলে ভূমি যদি বর্গক্ষেত্রাকার হয়, তার সাথে আমাদেরকে কী গুণ করতে হবে? এই উচ্চতাটাকে গুণ করতে হবে। এই উচ্চতাটাকে গুণ করব ভূমিটার ক্ষেত্রফলের সাথে, তার মানেই তো আয়তন হয়। আমরা যখন হচ্ছে তোমাদের আয়তনের সূত্র বার করা শিখিয়েছিলাম, আমার ফার্স্ট পার্টের ভিডিও দেখবে সবাই, তাহলেই বুঝতে পারবে, নাহলে বুঝতে পারবে না। সেটা হচ্ছে যে এই যে আয়তঘনাকার যে প্লেটটা দিয়েছে, সেই প্লেটটার আয়তন বার করবার প্রসেস কি শিখিয়েছিলাম? যেটা ভূমির ক্ষেত্রফল, তার সাথে আমাকে গুণ করতে হবে উচ্চতা, এইটা আমি শিখিয়েছিলাম। তাহলে এখানে আমার কীরকম দিয়েছে? তাহলে বর্গাকার ভূমি বিশিষ্ট প্লেটের, বর্গাকার প্লেটের আয়তন, প্লেটের আয়তন কত হবে বলো? প্লেটের আয়তন যেটা হবে সেটা হচ্ছে তোমার এই বর্গাকার ভূমির আয়তন, মানে বর্গাকার ভূমির যেটা ক্ষেত্রফল তার সাথে উচ্চতা। তাহলে বর্গাকার ভূমির যে ক্ষেত্রফল সেইটা, মানে ভূমির ক্ষেত্রফল ইন্টু কী হবে? ভূমির ক্ষেত্রফলের সাথে কার গুণ হবে বলো? ভূমির ক্ষেত্রফলের সাথে উচ্চতার গুণ হবে। এইটা হবে, আমরা শিখেছি একটু আগে যে বর্গাকার ভূমি বিশিষ্ট প্লেটের আয়তন যদি বার করতে হয়, তাহলে আমরা ভূমির ক্ষেত্রফলের সাথে উচ্চতার গুণ করব। এবার ভূমির যে ভূমিটা কিসের মতো? বর্গক্ষেত্রের মতো। আর বর্গক্ষেত্রের কি দেওয়া আছে? বর্গক্ষেত্রের ক্ষেত্রে হচ্ছে তোমার হচ্ছে প্রত্যেকটা বাহু দেওয়া আছে। প্রত্যেকটা বাহু কত করে বলে দিয়েছে? এক্স করে বলে দিয়েছে। বর্গাকার ভূমি বিশিষ্ট প্লেটটার এর প্রত্যেকটা বাহু, এই যে প্রত্যেকটা বাহু কত করে বলে দিয়েছে? এক্স করে। প্রত্যেকটা বাহু এক্স করে বলে দিয়েছে। নিচটা এরকম হবে, চওড়া হবে, এর প্রত্যেকটা বাহু এক্স করে বলে দিয়েছে। এটা এক্স, এটা এক্স, এটা এক্স, এটা এক্স। এবার তোমরা একটা কথা বলো, প্রত্যেকটা বাহু যদি এক্স করে হয়, তাহলে এই যে বর্গক্ষেত্রটা নিচে রয়েছে তার ক্ষেত্রফল কী হবে? বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের প্রসেস তোমরা জানো যে বাহু তার হচ্ছে স্কোয়ার। কি বললাম? বাহু তার হচ্ছে স্কোয়ার। তাহলে আমার ভূমির ক্ষেত্রফল পাবো। ওই জন্য ভূমির ক্ষেত্রফল বার করবার জন্য বাহু তার স্কোয়ার করতে হবে, অর্থাৎ এক্স তার স্কোয়ার করতে হবে। কোশ্চেন হচ্ছে এক্স তার স্কোয়ার কেন করলাম? কারণ আমাকে বলে দেওয়া আছে যে প্রত্যেকটা বাহু হচ্ছে এক্স করে হবে। প্রত্যেকটা বাহু, এই বাহুটাও এক্স হবে, এটাও এক্স হবে, এটাও এক্স হবে, এটাও এক্স হবে। প্রত্যেকটা বাহু কত কত করে হবে? এক্স করে হবে। ওই জন্য ভূমির ক্ষেত্রফল বার করবার জন্য আমি নিচটাতে কি করলাম? এক্স তার স্কোয়ার করলাম। বোঝা গেল জিনিসটা? উচ্চতাটা কি? উচ্চতাটা আমাকে দেখো বইতে বলে দিয়েছে, যেটা বেদ সেটাই হচ্ছে উচ্চতা। এখানে কত বেদ বলে দিয়েছে, কত উচ্চতা বলে দিয়েছে? 1 মিলিমিটারে বলে দিয়েছে। আচ্ছা, তাহলে আগে আমরা কি করব? 1 মিলিমিটার মানে কত সেন্টিমিটার হয় সেটা দেখে নিই। 1 মিলিমিটার হয়, 1 মিলিমিটার মানে 1/10 এত সেন্টিমিটার হয়। ঠিক আছে, এটা ছোটোবেলার জিনিস। তোমরা যদি দেখো যে আমি মিটারের পর থেকে ঘরগুলোকে লিখছি, মিটার থাকে, তারপরের ঘরটা হচ্ছে তোমার ডেসিমিটার হয়। ঠিক আছে, তারপরের ঘরটা হয় তোমার সেন্টিমিটার। ঠিক আছে, তারপরেরটা হয় হচ্ছে মিলিমিটার, এটা হয় মিলিমি। ঠিক আছে, আমি আগেরগুলো লিখিনি, কিন্তু অনেকে বলবে যে স্যার আগে কি হলো, কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার হয় জানি আমি, আগে ওগুলো লিখিনি, আমি মিলিমিটারের পর থেকে বলছি। তাহলে মিলিমিটার, মিলিমিটারের পরে ঘর ডেসিমিটার, ডেসিমিটারের পরে ঘর সেন্টিমিটার, সেন্টিমিটারের পরে ঘর মিলিমিটার। তাহলে আমি মিলিমিটার থেকে আমি এখন আসবো হচ্ছে সেন্টিমিটারে। ভালো করে কথাটা বোঝো, মিলিমিটার থেকে আমি আসছি সেন্টিমিটারে।
কোশ্চেন হচ্ছে কেন আসছি, বাকি যা ইউনিট রয়েছে সব সেন্টিমিটারে দেওয়া, সেই কারণের জন্য এই 1 মিলিমিটারটা থেকে আমি মিলিমিটার থেকে সেন্টিমিটারে আসবো। তাহলে মিলিমিটার থেকে সেন্টিমিটারে আসার জন্য আমাকে কি করতে হবে, আমি উল্টো পথে আসছি, আমি উল্টো দিকে আসছি, তাহলে আমাকে কী করতে হবে, ভাগ করতে হবে। আমি উল্টো দিকে আসছি মানে আমাদের কী করতে হবে, ভাগ করতে হবে। এবার আমি ক ঘর পিছাচ্ছি, আমি হচ্ছে একটা ঘর পিছাচ্ছি, আমি এক ঘর পিছাচ্ছি বলে একটা শূন্য লাগিয়ে ভাগ করব একের সাথে। তাহলে আমি কি করলাম, 1 মিলিমিটার মানে আমি কত দেখলাম 1/10 সেন্টিমিটার হলো। তাহলে উচ্চতা বলতে কত হবে, এখানে উচ্চতা বলতে 1/10 হবে। তাহলে এত কি হবে, এত ঘন সেমি হবে। ঠিক আছে, ঘন সেমি হবে, ঘন সেমিতে দেওয়া ছিল। ঠিক আছে, ঘন সেমি করে নেবে, এগুলো ঘন সেমিতে দেওয়া ছিল। ঠিক আছে, ঘন সেমি করে নেবে। ঠিক আছে, এখানে এগুলো সব ঘন সেমিতে ছিল, সেমি। ঠিক আছে, এগুলো সব ঘন সেমিতে ছিল। ঠিক আছে, তাহলে আমি কি পেলাম, আমি পেলাম যে বর্গাকার ভূমি বিশিষ্ট প্লেটটার আয়তন কত পেলাম, x² ইন্টু হচ্ছে 1/10 এত ঘন সেন্টিমিটার পেলাম আয়তন। এটা হচ্ছে আমাদের অ্যাকর্ডিং আয়তন বেরিয়েছে। আর অঙ্কটাকে সলভ করে এই যে 8.4 ধরে আর একটা আয়তন বেরিয়েছে হচ্ছে 225 ইন্টু 10/4 ঘন সেন্টিমিটার। দেখো এটাও ঘন সেন্টিমিটার, এটাও আয়তন, এটা ঘন সেন্টিমিটার, এটাও আয়তন। এটা যখন মানে এই বর্গাকার ক্ষেত্রফল বার করে এটা আয়তন পাচ্ছি, আর ওজনের দিক থেকে এইটা আয়তন পাচ্ছি। তাহলে এটাও আয়তন, এটাও আয়তন, তাহলে দুটো আয়তন কি করতে পারি, সেম করতে পারি। তাহলে কি করবো, এবার দুটো আয়তনকে সেম করব। চলো দেখো, এবার প্রশ্নানুসারে আমরা এটা বলতেই পারি যে আমাদের যেটা 4725 ঘন সেন্টিমিটার যেটা পিতল ছিল তার আয়তন ছিল এইটা, আর বর্গাকার ভূমি বিশিষ্ট প্লেটটার আয়তন আমরা বার করেছি x² ইন্টু 1/10 এত ঘন সেন্টিমিটার। তাহলে এটাও আয়তন, এটাও আয়তন, তাহলে দুটো আয়তনকে আমরা কি করব, ইকুয়াল করব। তাহলে এখানে আমরা ইকুয়াল যদি করি, এখানে যদি আমরা ইকুয়াল করি তাহলে কি হবে, দেখো এখানে যদি আমরা ইকুয়াল করি তাহলে কি হবে, তাহলে আমরা প্রশ্নানুসারে বলতে পারি, প্রশ্নানুসারে আমরা কি বলতে পারি, প্রশ্নানুসারে আমরা বলতে পারি এটা যে আমাদের যেটা এটা আগের যে আয়তনটা ছিল তার সাথে এই আয়তনটা সেম হবে, অর্থাৎ x² ইন্টু 1/10 এর সাথে ইকুয়াল কে হবে, এইটা 225 ইন্টু 10 বাই কত হবে, 4 হবে। এবার নিচে থাকা 10টা উপরে গিয়ে গুণ হবে, অর্থাৎ x² এর যে ভ্যালুটা আসবে 225 ইন্টু আসবে কত 10 ইন্টু আসবে কত 10। বোঝা গেল জিনিসটা, নিচে কত থাকলো, 4 থাকলো। এবার x² আছে, আমি এখান থেকে স্কোয়ার তুলে দিচ্ছি, তাহলে এখানে x থাকলো, এখানে রুট করে দেবো। ঠিক আছে, এবার জাস্ট একটা কথা ভাবো, 225কে আমরা চাইলে দুটো 15-র গুণ আকারে লিখতে পারি, 15 ইন্টু 15, এটা 10 আছে তাহলে দুটো 10 আকারে লিখতে পারি। আর নিচে থাকা যে 4টা, এই 4টাকে দুটো 2-এর আকারে লিখতে পারি। বলো এটা বুঝতে পেরেছো কিনা। 225কে ভেঙে দেখবে দুটো 15-র গুণ পাবে, দুটো 15-র গুণ পাবে। ঠিক আছে, দুটো 15কে গুণ করে দেখো 225 আসে। আর এটা নিশ্চয়ই অনেকের মুখস্থ থাকা উচিত, স্কোয়ার করতে করতে নিশ্চয়ই মুখস্থ হয়ে যাওয়া উচিত যে 225 মানে হচ্ছে 15 স্কোয়ার হয়। তাহলে দুটো 15কে গুণ করলে 225 আসে। আর 10 আর 10, এই যে 10 আর 10, যারা এই 15 পারবে না তারা এই কাজটা করবে। তাহলে 225 থাকবে, এটাকে এরকম সিঁড়ি ভাঙবে, 5 দিয়ে ভাঙবে। ঠিক আছে, তারপর যেটা বেরোবে 3 দিয়ে, 5 দিয়ে ভাঙবে, এভাবে 3 দিয়ে করে করে যাবে, 5 দিয়ে 3 দিয়ে যেটা হবে সেইভাবে ভেঙে ভেঙে যাবে। তাহলে যে কটা 5 যে কটা 3 পাবে সেটা এর মধ্যে লিখবে। তারপরে কাজটা হচ্ছে এখানে যে দুটো 15 রয়েছে তার মধ্যে থেকে একটা 15 বাইরে বেরোবে, এখানে যে দুটো 10 রয়েছে তার মধ্যে থেকে একটা 10 বাইরে বেরোবে, এখানে যে দুটো 2 রয়েছে তার মধ্যে থেকে একটা 2 বাইরে বেরোবে, আর এখানে যেরকম x আছে সেরকম x থাকবে। বোঝা গেল। এবার এখানে 2 আর এখানের 10 কাটলাম, তাহলে এখানে 5 পড়ে থাকলো, তাহলে 15 আর 5কে গুণ করলে এখানে থাকলো হচ্ছে 75। এই 75 সেন্টিমিটারটাই হচ্ছে x এর মান। এইটাই আমাদেরকে বার করতে দিয়েছিল যে x এর মান কত হবে। তো x এর মান কত দেখলাম, 75 হলো। কি করে হলো, দুটো 15-র মধ্যে থেকে একটা 15 বাইরে বেরোলো, দুটো 10-এর মধ্যে থেকে একটা 10 বাইরে বেরোলো, দুটো 2-এর মধ্যে থেকে একটা 2 বাইরে বেরোলো। রুটের নিয়ম তোমরা সবাই জানো যে যেখানে দুটো করে ডিজিট থাকবে সেখান থেকে একটা করে ডিজিট বাইরে বার করে। তাহলে তাই করেছি, একটা করে ডিজিট বাইরে বার করেছি। এবার কাটাকুটি করেছি, করলে আমাদের 5 পাচ্ছি। তাহলে 15 আর 5 গুণ করলে 75 সেন্টিমিটার হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তাহলে আমরা এইভাবে কোন অঙ্কটা শেষ করলাম, আমরা 14 দাগের অঙ্কটাকে আমরা এই 13 দাগের অঙ্কটা আমরা শেষ করলাম। ঠিক আছে, চলো 14 দাগের অঙ্ক দেখো। পরের যে প্রশ্নটা দিয়েছে সেখানে বলছে যে চাঁদমারি রাস্তাটি উঁচু করতে হবে, রাস্তার দুপাশে 30টি সমান গভীর মাপের আয়তঘনকাকার গর্ত খুঁড়ে রাস্তাটি উঁচু করা হয়েছে। যদি রাস্তার গর্তের দৈর্ঘ্য বলে দিয়েছে 14 মিটার, প্রস্থ দিয়ে দিয়েছে হচ্ছে তোমার কত 8 মিটার হয়, তাহলে রাস্তাটি তৈরি করতে 2520 ঘন মিটার হচ্ছে তোমার মাটি লেগেছে। তাহলে প্রতিটি গর্তের গভীরতা কত। ইজি অঙ্ক, একদম ইজি অঙ্ক, কিচ্ছু নেই। জাস্ট এটুকু বোঝো যে ধরো কোনো একটা জায়গা রয়েছে বা কোনো একটা মাটির
রয়েছে এরকম কোনো একটা জায়গা, তো আমি মাটিটাকে খুঁড়ে যে মাটিটা পাবো আমি ওখান থেকে, সেই মাটিটা অ্যাকচুয়ালি কি, যে মাটিটা আমি তুলছি মাটি খুঁড়ে, সেটা হচ্ছে কিসের সাথে সমান হবে, ওই জায়গাটার, যে জায়গাটা খুঁড়ে যে গর্তটা করেছি ওই গর্তটার আয়তনের সাথে যে মাটিটা তুলেছি সেইটার আয়তন সমান হবে। আমার কথাটা আবার ভালো করে শোনো, আমি কোনো একটা জায়গাতে গর্ত করেছি, ঠিক আছে, গর্ত করে আমি কি তুললাম, ওখান থেকে মাটি তুললাম, যেটুকু মাটি আমি কেটে তুলে নিলাম, আর যে জায়গাটা গর্ত হয়ে থাকলো সেই গর্তটার যা আয়তন আর যে মাটিটা আমি তুলে নিলাম তার যা আয়তন, দুটো আয়তন কী হবে, সেম হবে বা ইকুয়াল হবে। তো ওই যে গর্তটা রয়েছে সেই গর্তটার কি দেওয়া আছে, দেখো গর্তটার দৈর্ঘ্য দেওয়া আছে, গর্তটার আর কি দেওয়া আছে, প্রস্থও দেওয়া আছে, গর্তটার আর কি দেওয়া আছে, উচ্চতাটা দেয়নি, উচ্চতাটা বার করতে দিয়েছে, বা গভীরতা কতটা গভীর সেটা বার করতে দিয়েছে। তো এক্ষেত্রে গভীরতা বা উচ্চতাটা সেম হবে, কারণ এখানে উচ্চতা আর গভীরতা গর্তের ক্ষেত্রে ওপর থেকে নিচ যেটা, নিচ থেকে ওপর যেটা, মাপটা তো একই হবে। এটুকু ভেবে দেখো, জাস্ট আমি তোমাদেরকে এই জিনিসটা দিয়ে বোঝাচ্ছি, বোতলটা দিয়ে ভালো করে বোঝো। এটা হচ্ছে তোমার মনে করো গর্ত একটা কোনো, তাহলে ওপর থেকে এই নিচ পর্যন্ত যে গভীরটা, মানে ওপর থেকে এই নিচটা যতটা গভীর, নিচ থেকে এইটা ঠিক ততটাই হাইট বা ততটাই উচ্চতা। এবার দেখো এরকম যদি কন্ডিশন থাকে তাহলে আমাদেরকে দৈর্ঘ্য দিয়ে দিয়েছে, প্রস্থ দিয়ে দিয়েছে, শুধু দেওয়া নেই হচ্ছে গভীরতা। তো গভীরতা আমরা জানি না কী হবে, তো আমরা ধরে নিলাম গভীরতা হচ্ছে এইচ, ব্র্যাকেটে লিখে দেবে ধরি, এটা ধরে নিলাম, ঠিক আছে। আমাদেরকে কি দেওয়া আছে, আমাদেরকে দেওয়া আছে হচ্ছে আয়তন দেওয়া আছে, গর্তটা যে কাটা হয়েছে বা রাস্তা তৈরি করতে যে মাটি লেগেছে সেই মাটিটার আয়তন, ঠিক আছে, মানে রাস্তাটি তৈরি করতে মোট এত ঘনমিটার মাটি লাগে। তাহলে এখানে কি দেওয়া আছে, মাটির আয়তন মানে হচ্ছে, মাটির আয়তন মানে আমরা কি বুঝবো, মাটির আয়তন মানে আমাদেরকে বুঝতে হবে যে 30টি গর্তের আয়তন তার সাথে ইকুয়াল হবে। এবার বলো এটা কেন করলাম, কী জন্য করলাম, দেখো আমি যে মাটিটা কেটেছি, প্রশ্নতে দেখো ভালো করে বোঝো, আমি যে মাটিটা কেটেছি আমি কি একটা গর্ত থেকে পেয়েছি সেই মাটিটা, টোটাল মাটিটা কি একটা গর্ত থেকে পেয়েছি নাকি 30টা গর্ত থেকে, উত্তর হচ্ছে 30টা গর্ত থেকে। বইতে ভালো করে পড়ো, দেখো বলা আছে 30টা গর্ত থেকে। তাহলে আমরা যে 2520 ঘনমিটার যে মাটিটা পাচ্ছি, অর্থাৎ 2520 ঘনমিটার, অত ঘনমিটার মাটি কি আমরা একটা গর্ত থেকে পাবো, কখনোই না। কটা গর্ত কেটে পেয়েছি, 30খানা গর্ত কেটে। তাহলে যে টোটাল যে মাটিটা পেয়েছি তার যা আয়তন সেটা কি হচ্ছে 30খানা গর্তের আয়তনের সাথে সেম হবে। সেই জন্য লিখেছি টোটাল মাটির আয়তনটা হবে 30টা গর্তের আয়তনের সাথে সেম। বুঝতে পেরেছো? এবার দেখো টোটাল যে মাটির আয়তন সেটা বইতে বলে দেওয়া আছে 2520 এত, ইকুয়াল টুর জায়গাতে ইকুয়াল টু লিখলাম। গর্তের আয়তন, গর্তগুলো কিসের মতো, তোমার হচ্ছে সব আয়ত ঘনকাকার গর্ত, বলেই দেওয়া আছে গর্তগুলো আয়ত ঘনকাকার, বইটা পড়ো। তাহলে কি হবে, গর্তগুলো যদি আয়ত ঘনকাকার হয় তাহলে গর্তের আয়তনের ফর্মুলা হচ্ছে দৈর্ঘ্য ইন্টু হচ্ছে তোমার প্রস্থ ইন্টু তোমার হচ্ছে উচ্চতা। এবার এখানে কটা গর্তর কথা বলছে, 30টা গর্ত, তাহলে এর সাথে একটা 30 গুণ থাকবে। বোঝা গেল জিনিসটা? এবার কি করলাম, সবই যা যা আছে সেটা লিখেছি। এবার 2520 জায়গাতে আমরা 2520 লিখবো, ইকুয়াল টুর জায়গাতে ইকুয়াল টু লিখবো, 30-এর জায়গাতে 30 লিখবো, ইন্টু দৈর্ঘ্যের ভ্যালু কত, দৈর্ঘ্যের ভ্যালু হচ্ছে 14, তাহলে দৈর্ঘ্যের জায়গাতে দৈর্ঘ্য 14 লিখলাম, ইন্টু প্রস্থর ভ্যালু কত, প্রস্থর ভ্যালু হচ্ছে 8 লিখবো, ইন্টু উচ্চতা বা হচ্ছে তোমার যেটা গভীরতা সেটার ভ্যালু হচ্ছে এইচ লিখলাম। এবার আমাদেরকে কার ভ্যালু বার করতে হবে, এইচের ভ্যালু। তো এইচের ভ্যালু বার করবার জন্য আমাদেরকে এই যে টোটাল পার্টটা, এই টোটাল পার্টটা নিচে ভাগে পাঠিয়ে দেবো। তাহলে দেখো এইচের ভ্যালু বেরিয়ে যাবে। তাহলে এইচের ভ্যালু বেরোলে কী হবে, এই 2520 থাকবে, তার নিচেই টোটাল পার্টটা ভাগে চলে আসবে, অর্থাৎ 30 ইন্টু থাকবে 14 ইন্টু থাকবে হচ্ছে তোমার 8। বোঝা গেল? এবার এখানের একটা 0, এখানে একটা 0 কেটে গেল। এখানে আমি 3 দিয়ে যদি এটাকে কাটি 252-কে, তাহলে 3 8 24, 1 আর 2 থাকবে, অর্থাৎ 4 হবে। ঠিক আছে, বোঝা গেল? এবার আমি কি করব, 7 দিয়ে এটাকে কাটছি, সালে 7 12 হচ্ছে 84, 7 দিয়ে এটাকে কাটলে এটা থাকবে 2, 2 দিয়ে এটাকে কাটবো, তাহলে এখানে থাকবে কত, 2 দিয়ে এটাকে কাটলে থাকবে হচ্ছে এটা 6 থাকবে। বোঝা গেল? এবার আমি 2 দিয়ে আবার এটাকে কাটছি, তাহলে এখানে থাকবে 3, এখানে থাকবে হচ্ছে 4। তাহলে আমি যেটা পেলাম সেটা হচ্ছে যে এইচের যে ভ্যালুটা পেলাম, সেই এইচের ভ্যালুটা পেলাম হচ্ছে 3/4। এই 3/4 কিসে পেয়েছি, 3/4 হচ্ছে আমি মিটারে পেয়েছি। ঠিক আছে, 3/4 আমি মিটারে পেয়েছি। তোমাদের অ্যান্সারটা বইতে দেওয়া আছে সেন্টিমিটারে। ঠিক আছে, তাহলে সেন্টিমিটারে করবার প্রসেস কি, যেটা আমাদের এইচ বেরিয়েছে সেটা বেরিয়েছে 3/4 মিটার,
মিটার থেকে সেন্টিমিটারে যাওয়ার জন্য আমাকে আবার ওই ছকটা মনে করতে হবে। মিটারের পরের ঘর হচ্ছে ডেসিমিটার, ডেসিমিটারের পরের ঘর সেন্টিমিটার। ভালো করে বোঝো জিনিসটা, মিটার রয়েছে, তার পরের ঘর ডেসিমিটার, তার পরের ঘর সেন্টিমিটার। তাহলে মিটার থেকে ডেসিমিটারে যাওয়ার জন্য একটা শূন্য, ডেসিমিটার থেকে সেন্টিমিটারে যাওয়ার জন্য আরও একটা শূন্য, অর্থাৎ দুটো শূন্য লাগিয়ে আমরা সোজা দিকে যাচ্ছি। মিটারের পর ডেসিমিটার, ডেসিমিটার পর সেন্টিমিটার, সোজা দিকে যাচ্ছি বলে দুটো শূন্য লাগিয়ে একের সাথে গুণ করব। সোজা দিকে গেলে গুণ, উল্টো দিকে আসলে ভাগ। তাহলে সোজা দিকে যাচ্ছি মানে গুণ করব। কটা শূন্য লাগাবো? দুটো। কেন দুটো লাগাবো? কারণ মিটারের পরের ঘর ডেসিমিটার, এক ঘর গেলাম, ডেসিমিটার থেকে আর এক ঘর সেন্টিমিটারে গেলাম, তাহলে অর্থাৎ দুটো শূন্য লাগিয়ে গুণ করব। তাহলে 3/4 মিটারের সাথে আমি যদি দুটো শূন্য লাগিয়ে গুণ করি, তাহলে 3/4 ইন্টু কত আর করতে হবে? 100, এত সেন্টিমিটার। তাহলে কী হবে? 4 দিয়ে 100কে কাটবো, তাহলে হবে এটা 25। তাহলে যেটা এইচের যে ভ্যালুটা বেরোবে সেটা বেরোবে 75 সেন্টিমিটার। তোমাদের বইয়ের অ্যান্সারের সাথে মিলে গেছে। অনেকে কি করবে? অনেকে বলবে স্যার এখানে 3/4 মিটার বেরিয়েছে, কেন স্যার মিলছে না, কেন স্যার মিলছে না করে কান্নাকাটি করবে। আমার মনে আছে 2-এর এর দাগের একটা অঙ্ক করেছিলাম করণীতে, সবাই লিখেছে স্যার ভুল হয়েছে, স্যার ভুল হয়েছে। ওখানে কিছু ছিল না, ওপরে √6/3 ছিল। এবার ওটার করণী নিরসন করতে হতো, নিচে √6 ওপরে 3 একটা এরকম একটা অ্যান্সার ছিল। করণী নিরসন করতে হতো, ওইটুকু তোমাদের জন্য রেখেছিলাম। অনেকেই করতে পারছে না, বলতে স্যার ভুল আছে, স্যার ভুল আছে, বইতে স্যার একটা অ্যান্সার আছে। আরে তোমরা তো এইটুকু সেন্স লাগাও, ক্লাস 10-এ পড়ো তোমরা, যে নিচে যদি ওরকম থাকে ওটাকে ক্যালকুলেশন করে নিতে পারবে। এই যে এইচের ভ্যালুটা 3/4 মিটার বেরোলো, এই অ্যান্সারটা কি তোমরা মুখস্থ করে যাবে? এই অ্যান্সারটা কি তোমরা মুখস্থ করে যাবে সেটা বলো। পরীক্ষার হলে মনে থাকবে এতগুলো অঙ্ক করেছি কোনটার কি অ্যান্সার ছিল? থাকবে না মনে। তাহলে তোমরা এখানে এইচের ভ্যালু 3/4 মিটারই ছেড়ে দিয়ে আসবে, কোনো অসুবিধা নেই, কেউ কাটবে না তোমাদেরকে। আর তোমরা যদি এখন বলো না স্যার আমার তো বইতে আলাদা অ্যান্সার আছে, সেন্টিমিটারে দেওয়া আছে, তাহলে চলো সেন্টিমিটারে করো। মিটার থেকে সেন্টিমিটারে করবার জন্য 100 দিয়ে গুণ করো, করলে সেন্টিমিটারে বেরোবে, কি আছে? এরকম যদি ছেড়ে দিয়ে আসো ফুল মার্কস পাবে, একটা নাম্বারও কাটবে না, একটা নাম্বারও কাটবে না, আমি গ্যারেন্টি। ঠিক আছে? তাহলে এইচের ভ্যালু 3/4 মিটার বেরিয়েছে, সেন্টিমিটারে করবার জন্য 3/4-এর সাথে 100 গুণ করেছি, তাহলে কাটাকুটি করে 75 সেন্টিমিটার অ্যান্সার বেরিয়েছে। ঠিক আছে? বুঝতে পেরেছো কেন হয়েছে? কারণ আমি যখন মিটার থেকে ডেসিমিটারে যাব 10 লাগিয়ে গুণ করবো, আর একটা 10 লাগাবো, কারণ হচ্ছে ডেসিমিটার থেকে সেন্টিমিটারে যাচ্ছি, টোটাল দুটো ঘর যাচ্ছি, তাই জন্য দুটো শূন্য দিয়ে গুণ করব। কেন গুণ করছি? সোজা দিকে যাচ্ছি তাই জন্য। কথাটা বোঝা গেল? তাহলে কি হলো? 3/4 ইন্টু 100 এত সেন্টিমিটার, অর্থাৎ 75 সেন্টিমিটার। তাহলে বোঝা গেছে তো? এটা আমরা কত দাগের অঙ্ক করলাম? 14 দাগের অঙ্ক করলাম। চলো 15 দাগের অঙ্ক করার আগে তোমাদেরকে অবশ্যই একটা কথা মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে এই জিনিসটা, অর্থাৎ 1 ঘন ডেসিমিটার সমান হয় 1 লিটার, আর 1 ঘন মিটার সমান হয় 1 কিলোলিটার। এই দুটো জিনিস মাথা রাখবে, তাহলে যে তরল রিলেটেড যা যা অঙ্ক দেবে বা জল রিলেটেড যা যা অঙ্ক দেবে তোমরা করতে পারবে। দেখো এই জিনিসটা অনেকেই ঠিকঠাক করে ক্লিয়ার নেই, যে 1 ঘন ডেসিমিটার সমান কত কিলোলিটার, বা 1 ঘন মিটার সমান কত কিলোলিটার হবে, বা 1 ঘন ডেসিমিটার সমান কত লিটার হবে, এই জিনিসগুলো ঠিকঠাক করে ক্লিয়ার নেই। তো তোমরা আপাতত এই দুটো জিনিস মনে রাখবে, 1 ঘন ডেসিমিটার সমান সমান হবে 1 লিটার, আর 1 ঘন মিটার সমান সমান হবে 1 কিলোলিটার। এই দুটো ডিজিট এখনই যারা মানে খাতায়, মানে যারা আমার ভিডিওটা দেখছো তারা এখনই খাতায় লিখে নাও, ঠিক আছে? এবং এটা মাথা রাখবে। তাহলে আমাকে একটা কথা বলো তো, যদি এখানে 1 ঘন ডেসিমিটার সমান 1 লিটার হয়, তাহলে এখানে 5 ঘন ডেসিমিটার সমান কত লিটার হবে? 5 লিটার। 10 ঘন ডেসিমিটার সমান 10 লিটার, 20 ঘন ডেসিমিটার সমান 20 লিটার। কারণ 1 ঘন ডেসিমিটার আর 1 লিটার এক, যেটা ঘন ডেসিমিটার সেটাই লিটার। তাহলে যদি 1 ঘন ডেসিমিটার সমান 1 লিটার হয়, তাহলে 5 ঘন ডেসিমিটার সমান 5 লিটার হবে, 10 ঘন ডেসিমিটার সমান 10 লিটার হবে। এটাই নিশ্চয়ই স্বাভাবিক। তাহলে আমি কি করব? এই ঘন ডেসিমিটার আর লিটার জিনিসটা সেম জিনিস, এটুকু বুঝে নেব। এবার বইতে একটা কথা বলে দেওয়া আছে যে ঘনাকৃতি একটি সম্পূর্ণ চৌবাচ্চা থেকে 64 বালতি জল তুলে নেওয়া হয়েছে। ঠিক আছে? জল তুলে নেওয়া হয়েছে, নিলে চৌবাচ্চাটির 1/3 অংশ জল পূর্ণ থাকে, 1/3 অংশ জল পূর্ণ থাকে। তাহলে চৌবাচ্চার একটা ধারের দৈর্ঘ্য বলে দেওয়া আছে 1.2 ঘনমিটার, তাহলে বালতিতে কত লিটার জল ধরে হিসাব করতে বলেছে। তাহলে আগে আমাদেরকে এটা বুঝতে হবে যে টোটাল চৌবাচ্চাতে কত জল ধরে। তাহলে চৌবাচ্চাতে কত জল ধরে এটা বার করবার প্রসেস কী হবে? আমাদেরকে এটা বার করতে হবে যে ওই চৌবাচ্চাটার টোটাল আয়তনটা কত। ওই চৌবাচ্চার যেটা আয়তন হবে, একটা জিনিসের যা আয়তন হয় ওর মধ্যে তো অতই জল ধরবে, তাহলে টোটাল চৌবাচ্চাটার যা আয়তন হবে ঠিক অতটাই জল ধরবে। তাহলে চৌবাচ্চাটার যে টোটাল যে ধারটা, এক একটা যে ধার, সেটা হচ্ছে 1.2 মিটার করে। তাহলে ফার্স্টে আমরা কী বার করব? চৌবাচ্চাটার ধার মানে টোটাল আয়তনটা কত সেটা বার করব। তাহলে আমরা যেটা জানি যে চৌবাচ্চাটা বলে দিচ্ছে ঘনাকৃতি চৌবাচ্চা, তাহলে ঘনাকৃতি চৌবাচ্চার আয়তন, ঘনাকৃতি চৌবাচ্চার আয়তন কী হবে? চৌবাচ্চার আয়তন হবে, আমরা এটা জানি যে ধার
তার হচ্ছে কিউব, এটা আয়তনের সূত্র, বা বাহু তার কিউব, যেই বলো না কেন, ধার আর বাহু সেম বলেছিলাম, ফার্স্ট পার্ট দেখে আসবে। ঠিক আছে, তাহলে ঘনাকৃতি চৌবাচ্চার আয়তন হবে ধার তার হচ্ছে কিউব। তাহলে আমাদেরকে এক একটা ধার কত করে বলে দেওয়া আছে, ধার যেটা সেটা বলে দেওয়া আছে 1.2 মিটার করে বলে দেওয়া আছে, এটা বলে দেওয়া আছে নিশ্চয়ই, তাই তো 1.2 মিটার বলে দেওয়া আছে। এবার আমরা এখানে কি করব, আমরা এটাকে মিটারে রাখবো না, কারণ আমরা শিখেছি যে ঘন ডেসিমিটার আর লিটার হচ্ছে সেম জিনিস। তো আমাদেরকে দেখো যে জিনিসগুলো রয়েছে সেটা হচ্ছে তরলের কথা বলছে, তাই জন্য আমরা এটাকে কি করব, লিটারে কনভার্ট করব। লিটারে কনভার্ট করবার জন্য মিটারটাকে ডেসিমিটারে কনভার্ট করব, এটা হচ্ছে আমাদের প্রসেস। তাহলে মিটার থেকে ডেসিমিটারে কনভার্ট করার প্রসেস কি, মিটার রয়েছে তার পরের ঘরই হচ্ছে ডেসিমিটার, কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, মিটারের পরের ঘর হচ্ছে ডেসিমিটার। তাহলে মিটার থেকে ডেসিমিটারে যদি আমরা যাই তাহলে আমরা এক ঘর যাচ্ছি, তার মানে একটা শূন্য লাগিয়ে গুণ করব। কেন গুণ করলাম, সোজা দিকে যাচ্ছি, মিটার থেকে ডেসিমিটার সোজা দিকে যাচ্ছি, তাই জন্য কি করব, এখানে যেটা 1.2 রয়েছে তার সাথে আমরা 10কে গুণ করব, করলে এটা আমাদের কিসে চলে আসবে, ডেসিমিটারে চলে আসবে। ঠিক আছে, তাহলে আমরা এটা জানি যে 1.2 × 10 করছি, তাহলে আমরা দুভাবে এটার অ্যান্সার তাহলে 12 ডেসিমিটার হবে, নিশ্চয়ই বুঝতে পারছো, কারণ পয়েন্টের সাথে একটা 0 গুণ হচ্ছে, মানে কি পয়েন্টটা এই দিকে এক ঘর সরবে, পয়েন্টটা এখান থেকে এদিকে এক ঘর সরবে। বা তোমরা যদি যারা বুঝতে পারছো না তারা এইভাবে করো, 1.2 × 10, এখান থেকে পয়েন্ট তুললে নিচে একটা 10 আসবে, এবার নিচের একটা 10 আর এই 10 কেটে গেল, থাকলো কত, 12, এই যে 12টাই লিখেছি এখানে, তাহলে 12 ডেসিমিটার। ঠিক আছে, তাহলে আমরা কি পেলাম, এক একটা ধার কত করে পাচ্ছি, ধার পাচ্ছি হচ্ছে 12 ডেসিমিটার করে আমরা এক একটা ধার পাচ্ছি, তাই তো। তাহলে এবার আমরা কি করব, এই যে আমাদের ঘনাকৃতি চৌবাচ্চার যে আয়তনটা, সেটা মানে আমরা কি লিখেছি, ধার তার হচ্ছে কিউব করতে হবে, তাহলে আমাদের কি বেরোবে, আয়তন বেরোবে। তাহলে আমরা এখানে ধার কত করে দেখলাম, ধার হচ্ছে 12 ডেসিমিটার করে, তাহলে আয়তন বার করবার জন্য এখানে 12 তার হচ্ছে কিউব করব, এত ঘন ডেসিমিটার হবে। আয়তনের জন্য কি হয়, ওয়ার্ডটা ঘন ডেসিমিটার ইউজ করতে হয়, বা ঠিক আছে এতটাই থাকলো, ঘন ডেসিমিটার ইউজ করতে হয়, এটা নিশ্চয়ই বুঝতে পেরেছো। এবার বলছে যে চৌবাচ্চাটার মধ্যে থেকে 1/3 জল নাকি ওরা তুলে নিয়েছে, চৌবাচ্চাটার থেকে নাকি ওরা 1/3 জল পূর্ণ আছে। তাহলে কত অংশ জল তুলেছে সেটা আমাদেরকে বার করতে হবে। তাহলে একটা কথা ভালো করে বোঝো, চৌবাচ্চাটার মধ্যে যা জল ধরে তার 1/3 জল পূর্ণ আছে জল তোলার পরে। তাহলে কত অংশ জল তুলেছে, ধরি টোটাল চৌবাচ্চাটার আয়তন হচ্ছে 1 অংশ। ঠিক আছে, যখনই এরকম অংশ রিলেটেড কোশ্চেন দেবে তোমাদেরকে ধরে নিতে হবে যে টোটাল চৌবাচ্চাটার আয়তন হচ্ছে 1 অংশ, সেই 1 অংশর মধ্যে 1/3 রয়ে গেছে, তাহলে বাকি অংশটা তুলে নিয়েছি। তাহলে এবার দেখো, তাহলে এখানে আমরা লিখব, ধরি চৌবাচ্চা আর আয়তন, ধরি চৌবাচ্চার আয়তন সমান সমান কত অংশ, না হচ্ছে 1 অংশ। কত অংশ রয়ে গেছে বলো, রয়ে গেছে হচ্ছে 1 অংশ, 1/3 ভর্তি। তাহলে কত অংশ তুলে নেওয়া হয়েছে, তাহলে জল তুলে নেওয়া হয়েছে কত অংশ হবে বলো, কত অংশ জল তুলে নেওয়া হয়েছে বলো, টোটালটা ছিল 1 অংশ, রয়ে গেছে কত, 1/3। তাহলে বাকিটা বার করবার জন্য কি করতে হবে, 1 - 1/3 করতে হবে, তাই করতে হবে কি না। টোটাল চৌবাচ্চাটার আয়তন হচ্ছে 1 অংশ, তার মধ্যে রয়ে গেছে 1/3, তাহলে বাকি কতটা তুললাম, 2/3, মানে বিয়োগ করতে হবে 1 থেকে 1/3। আমি যদি তোমাদেরকে এরকম বলি, মনে করো একটা এই যে তোমার হচ্ছে এই বোতলটার মধ্যে আমি বললাম হচ্ছে 2 লিটার জল ধরে, ঠিক আছে, তার মধ্যে আমি তুলে নিচ্ছি 1 লিটার জল, তাহলে কত লিটার জল থাকবে, 2 থেকে 1 লিটার তুলে নিয়েছি, তাহলে 1 লিটার থাকবে। তাহলে কী করেছি, 2 থেকে 1 লিটার বিয়োগ করব, সেটাই করেছি। টোটাল জল ধরে হচ্ছে 1 অংশ, তার মধ্যে থেকে 1/3 রয়ে গেছে, 1/3 রয়ে গেছে মানে বাকিটা কতটা তুলেছি, তাহলে 1 - 1/3 এইটাই তুলেছি, সেটাই বার করবো নিশ্চয়ই। ঠিক আছে, তো সের জন্য কী করলাম, দুটোকে বিয়োগ করলাম। ঠিক আছে, তাহলে চলো বিয়োগ যদি করি তাহলে কত অংশ থাকছে দেখো, নিচে লসাগু করলে এটা 3 হবে, এবার এর নিচে কিছু নেই মানে 1 আছে, 1কে 3 দিয়ে ভাগ করলাম 3 পাবো, 3-এর সাথে 1-এর গুণ করবো মানে 3 পাবো, মাইনাস আছে মাইনাস লিখবো, 3কে 3 দিয়ে ভাগ করবো 1 পাবো, 1কে ওপরের 1 দিয়ে গুণ করবো 1 পাবো, অর্থাৎ 2/3 অংশ। ঠিক আছে, তোমরা এটা নিজেরাই করতে পারবে, 1 - 1/3 মানে কত হয়, 2/3 অংশ, এটাই তো স্বাভাবিক। তাহলে 2/3 অংশ জল কী করা হয়েছে, তুলে নেওয়া হয়েছে। তো এই 2/3 অংশ জল তোলবার জন্য 2/3 অংশ যে জল তুলেছে সেই জলটা অ্যাকচুয়ালি কত লিটারের জল সেটা আমরা বার করি। তাহলে দেখো এই চৌবাচ্চাটার মধ্যে যে ঘনাকৃতি যে চৌবাচ্চার আয়তন সেটা হচ্ছে 12 কিউব ঘন ডেসিমিটার। তাহলে এই 12 কিউব ঘন ডেসিমিটার মানে হচ্ছে তোমার কি,
12 কিউব ঘন ডেসিমিটার মানে হচ্ছে তোমার, আমরা একটু আগে দেখেছি যেটা 12 কিউব মানে যেটা ঘন ডেসিমিটার সেটাই হচ্ছে তোমাদের লিটার, তাহলে এত লিটার। তাহলে চৌবাচ্চাটার মধ্যে যে জল ধরে সেটা হচ্ছে 12 কিউব ঘন ডেসিমিটার বা 12 কিউব লিটার, তাই তো? এই জিনিসটা নিশ্চয়ই বুঝতে পারছো। তাহলে একটা জিনিস ভালো করে বোঝো, এই যে 2/3 অংশ জল তুলে নেওয়া হয়েছে, তাহলে এই যে মোট চৌবাচ্চা তার কত অংশ জল তুলে নেওয়া হয়েছে সেটা বার করব। তাহলে জল তোলা হয়েছে টোটাল যে চৌবাচ্চার আয়তন সেটা কত, 12, তার হচ্ছে কিউব, তার কত অংশ তোলা হয়েছে, 2/3 অংশ। তাহলে 2/3 অংশ তোলা হয়েছে, তাহলে কতটা জল তোলা হয়েছে বেরিয়ে যাবে, এবং সেটা কিসে বেরোবে, লিটারে বেরোবে। ঠিক আছে, তাহলে 12 কিউব মানে আমি 3টে 12 গুণ বলতে পারি। ঠিক আছে, আর ইন্টু কত আছে, 2 আছে, বাই কত আছে, 3 আছে, এত লিটার। তাহলে একটা 3 দিয়ে একটা 12কে কাটছি, তাহলে 4 পড়ে থাকছে, তাহলে কত থাকছে, 2 12 গুণ। ঠিক আছে, ইন্টু কত থাকছে, 4 আর 2 গুণ, অর্থাৎ 8 থাকছে, এত লিটার। তাহলে এত লিটার আমরা কি করেছি, জল তুলে নিয়েছি। ঠিক আছে, টোটাল চৌবাচ্চার মধ্যে জল ধরে হচ্ছে 12 কিউব লিটার, তার 2/3 অংশ আমরা তুলে নিয়েছি। তাহলে 12 কিউবের সাথে আমরা 2/3কে গুণ করেছি, তাহলে এত লিটার বেরিয়েছে। তো এত লিটার জল আমরা কি করেছি, তুলে নিয়েছি। তাহলে এই যে এত লিটার জল তোলা হয়েছে, এটা তোলবার জন্য আমরা কটা বালতি ইউজ করেছি, 64টা বালতি। তাহলে আমাদেরকে জানতে চাওয়া হয়েছে একটা বালতিতে কত লিটার জল ধরে। তাহলে 64টা বালতিতে কত লিটার জল ধরছে, এতগুলো, মানে এত লিটার জল ধরছে। ভালো করে বোঝো, এত লিটারের জন্য মানে এত লিটার জল তোলার জন্য আমি কটা বালতি ইউজ করেছি, বইতে বলে দিয়েছে 64টা বালতি। তাহলে 64টি বালতিতে জল ধরে এত লিটার, একটি বালতিতে জল ধরে কত লিটার সেটা বার করলেই হয়ে যাবে। ঠিক আছে, ওই কী নিয়ম করবে। তাহলে আমি ওপরের দিকটা মুছে দিচ্ছি, তোমরা এটা টুকে নিও, খাতায় মুছলাম। যে 64 বালতি জল তুলেছি মানে এত লিটার জল তুলেছি, আমাদের অ্যাকর্ডিং আমরা জল তুলেছি এত লিটার, কিন্তু বইতে বলছে যে আমরা এই এত লিটারের জন্য মোট 64টা বালতি ইউজ করেছি। তাহলে 64টি বালতিতে জল ধরে, জল ধরে কত, জল ধরে হচ্ছে তোমার 12 × 12 × 8 লিটার, 12 × 12 ইন্টু হচ্ছে 8 লিটার। ঠিক আছে, আমি এল দিয়ে লিখছি। ঠিক আছে, তাহলে একটা বালতিতে কত লিটার জল ধরে সেটা বেরোবে। একটা বালতিতে জল ধরে, একের সাথে এটার গুণ 64টা নিচে ভাগ, তাহলে 12 × 12 × 8 ইন্টু হচ্ছে 1, টোটালটাকে ভাগ করব কত দিয়ে, 64 দিয়ে। বুঝতে পেরেছো জিনিসটা, একের সাথে এইটার গুণ আর 64টা নিচে ভাগ। 8 দিয়ে এটাকে কাটবো, তাহলে নিচে 8 থাকবে। 4 দিয়ে এটাকে কাটবো, তাহলে এখানে থাকবে 2, 4 দিয়ে এটাকে কাটলে এখানে থাকবে 3। 2 দিয়ে এটাকে কাটবো, তাহলে এখানে থাকবে কত, 2 দিয়ে এখানে থাকবে হচ্ছে 6, তাহলে 3 × 6 = 18 লিটার। এল বা তুমি লিটার লিখতে পারো। তাহলে 18 লিটার জল আমাদের হচ্ছে এক বালতিতে ধরে হচ্ছে 18 লিটার জল। এটা নিশ্চয়ই বুঝতে পারা গেছে। ঠিক আছে, তাহলে এই হলো তোমাদের কত দাগের অঙ্কটা, না হচ্ছে 15 দাগের অঙ্কটা। তো আশা করি বুঝতে পেরেছো জিনিসটা।